উফ আম্মু, আর একটু ঘুমাতে দাও না প্লিজ। না উঠ বলছি। আজকে যদি ভার্সিটিতে না যাস তাহলে কিন্তু খবর আছে। আরে কালকে অফিসে অনেক কাজ করতে হয়েছে, এজন্য আজ অনেকটা টায়ার্ড। আমি আগামীকাল থেকে ভার্সিটিতে যাব। না আর কোনো বাহানা নয়, তুই উঠবি নাকি আমি পানি নিয়ে আসবো? আরে উঠছি, তোমার কারণে একটা দিনও আমি ঠিক করে ঘুমাতে পারিনি। ইভান তখন উঠে বসে। ইভানের মা তাকে তাড়াতাড়ি রেডি হতে বলে রুম থেকে চলে যায়। ইভান বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে বেরোতে দেখে তার ভাতিজি আরিয়া তাকে খুঁজতেছে। পাপা তুমি কোথায়? এই তো পাপা এখানে। অনেকেই অবাক হচ্ছেন মেয়েটি ইভানকে বাবা বলছে কেন। গল্পের সাথে থাকুন, তাহলে নিজেই বুঝতে পারবেন। কি ব্যাপার আরিয়া, তুমি আমার রুমে কি করছো? আরিয়া কিছু বলতে যাচ্ছিল, তখনই তার মা অর্থাৎ ইভানের ভাবি নীলা রুমে আসে। আরে আরিয়া, তুমি এখানে কি করছো মামুনি? চলো চলো, ব্রেকফাস্ট করবে। না আমি যাব না, আমি গেলে বাবা আবার পালিয়ে যাবে। আমি কোথাও যাচ্ছি না মাম্মা, তুমি গিয়ে ব্রেকফাস্ট করো, আমি আসছি। ইভান তখন দেরি না করে ভার্সিটি ড্রেস পরে রেডি হয়ে ধীরে ধীরে নিচে যায়। আরিয়া ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে আর তার মা খাইয়ে দিচ্ছে। ইভান তখন আর ভাবিকে ইশারা করলে সে আরিয়ার সাইডে বসে। এই ফাঁকে ইভান বাড়ি থেকে বেরিয়ে যায়। আসলে প্রতিদিনই ইভান এভাবেই বাড়ি থেকে বেরোতে হয়, কারণ আরিয়া দেখলে শেষ। তাই তখন আরিয়া বলেছিল সে চলে গেলেই ইভান পালিয়ে যাবে। ইভান তখন তার লাল রঙের চকচকে R15 বের করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ভার্সিটিতে পৌঁছে যায়। তারপর বাইক পার্ক না করা মাত্রই তার বন্ধুরা এসে ঘিরে ধরে। আসসালামু আলাইকুম মহারাজ, কেমন আছেন আপনি? আরে তুই কিসের মহারাজ বলছিস? নবাব সাহেব বল, নবাব। তোরা কি আমার সাথে মজা করছিস? ওমা, আমরা আবার মজা কেন করব? তুই সর্বশেষে কবে ভার্সিটিতে এসেছিলি, তোর মনে আছে? এই তো গত রবিবারে এসেছিলাম, আর আজ মঙ্গলবার, মানে 9 দিন পরে এসেছি। এতে এত অবাক হওয়ার কি আছে? তোর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা ক্লাসে চল, এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে। তারপর তারা সবাই একসাথে ক্লাসে যায়। ক্লাসে গিয়ে তিনজন একসাথে বসে পড়ে। কিছুক্ষণ পরে ক্লাসে শ্রেণী শিক্ষক প্রবেশ করেন। তিনি ইভানকে এতদিন পর ক্লাসে দেখেও কিছু বলেন না। তিনি ক্লাস শেষ করে চলে যান। তারপর ক্লাসে ইংরেজি ম্যাম প্রবেশ করে। ইভান তখন তার বন্ধুদের সাথে কথা বলছিল। ম্যামের দিকে চোখ যাওয়া মাত্রই ইভান থমকে যায়। ইভান যেন তার কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। ইভান মুহূর্তে চোখ ফিরিয়ে নেয়। ম্যামের চোখ যখন ইভানের দিকে আসে তখন তিনি নিজেও থমকে যান, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেন। ইভানের বন্ধু অনিক তখন ইভানকে বলে, কিরে, ম্যামের দিকে এভাবে তাকিয়েছিলি, মনে হচ্ছে ক্রাশ খেয়েছিস। ও নিধি। ইভানের কথা শুনে অনিকের সাথে সাথে তামিমও চমকে যায়। তামিম বলে, কি বলছিস? ওনার নাম তো রাইসা, 5 দিন হলো ভার্সিটিতে এসেছে। হ্যাঁ, পুরো নাম হচ্ছে রাইসা বিনতে নিধি। এটাই কি সেই নিধি? হ্যাঁ, 3 বছর পর আবারও সামনাসামনি। ইভান তখন আর কিছু বলে না। তার বন্ধুরা চুপ হয়ে যায়। ইভানের বুকের ভেতরটা তখন তোলপাড় করছে। ক্লাসে পড়া বোঝানো শুরু করেছেন নিধি, কিন্তু ইভানের কানে কোনো কথা ঢুকছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে 3 বছর আগের সেই স্মৃতিগুলো, যখন নিধি ছিল ওর জীবনের সবচেয়ে কাছের মানুষ। আর আছে একই মানুষের সামনে ছাত্র হিসাবে বসে আছে। নিধি যখন ব্ল্যাকবোর্ডে লিখছিল তখন তার হাতটা হালকা কাঁপছিল। সে বুঝতে পারছে ইভানের তীক্ষ্ণ দৃষ্টি তাকে অনুসরণ করছে। তবুও নিজেকে শক্ত করে ক্লাসের দিকে ফিরে সে গাম্ভীর্যের সাথে বলল, যারা বিগত কয়েকদিন ক্লাসে ছিলেন না তাদের জন্য বলছি, আমার ক্লাসে উপস্থিতির ব্যাপারে আমি খুব কড়া। আশা করি নেক্সট টাইম থেকে কাউকে যেন অনিয়মিত না দেখি। কথাটা বলার সময় নিধি সরাসরি ইভানের চোখের দিকে তাকালো। ইভান মুচকি হাসলো, তবে সেই হাসিতে আনন্দ নয় বরং একরাশ তাচ্ছিল্য মিশেছিল। ক্লাসের মাঝেই নিধি ইভানের দিকে তাকাচ্ছিল। ইভান একবারও নিধির দিকে তাকায় না। এরপর ক্লাস শেষ হলে নিধি চলে যায়। তার চোখ ভেজা ছিল। ইভান একটি দীর্ঘশ্বাস ছেড়ে তার বেঞ্চে বসে পড়ে। তার বন্ধুরা কিছু বলতে যাচ্ছিল, তখনই ইভান তাদেরকে থামিয়ে দিয়ে বলে, চুপ, একদম চুপ। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। ও হয়তো কোনো এক সময় আমার অনেক কিছু ছিল, কিন্তু বর্তমানে কিছুই না।
তামিমার অনেক চুপ হয়ে যায়। অন্যদিকে নিধি ইভানকে দেখার পর থেকে আর কোনো কাজে মনোযোগ দিতে পারছে না, কোনো ক্লাসও ঠিক মতো নিতে পারছে না। তো এভাবেই সবগুলো ক্লাস হয়ে যায়। ভার্সিটি ছুটির পর ইভান যখন ক্লাসরুম থেকে বেরোচ্ছিল তখন নিধি তাকে পেছন থেকে ডাক দেয়। ইভান পেছন ফিরে নিধির সামনে গিয়ে দাঁড়ায়। তারপর নিধির চোখে চোখ রেখে বলে, জি ম্যাম বলুন। ইভানের মুখে ম্যাম ডাকটা শুনে নিধির বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি সম্পর্কটা বদলে গেল? ম্যাম আপনি কোন সম্পর্কের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে মন থেকে ম্যাম বলছো? ম্যাম এগুলো কি বলছেন বুঝলাম না। আপনি আমার শিক্ষক, সেই হিসেবে আপনাকে আমি ম্যাম বলে ডাকবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ ঠিকই তো। আচ্ছা যাও। ইভান চলে যায়। নিধি সেখানেই দাঁড়িয়ে থাকে। নিধি তখন মনে মনে বলে, আজ কেন জানি তোমার মুখে খুব নিধি ডাক্তার শুনতে ইচ্ছে করছে। ইভান গিয়ে তার বাইক স্টার্ট দিয়ে ভার্সিটি গেট দিয়ে বেরিয়ে যায়। নিধি ইভানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার চোখ ভিজে আসছিল। নিধি তখন তার চোখ মুছে নিয়ে সেখান থেকে চলে যায়। ইভান বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে কিছু চকলেট কিনে নেয়। তারপর বাড়িতে পৌঁছে ভিতরে গিয়ে দেখে আরিয়া ড্রয়িং রুমে বসে বসে টিভিতে কার্টুন দেখছে। ইভান তখন ধীরে ধীরে আরিয়ার পাশে গিয়ে বসে। আরিয়া ইভানকে দেখে চোখ ফিরিয়ে নেয়। আমার মাম্মাটা বুঝি রাগ করেছে? তুমি খুব পচা, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি প্রতিদিন আমাকে ছেড়ে পালিয়ে যাও। সরি মাম্মা, আর হবে না। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ইভান তখন চকলেটগুলো বের করে আরিয়ার হাতে দেয়। ইয়ে, আমার বেস্ট পাপ্পা। এবার খুশি? হ্যাঁ অনেক খুশি। তাহলে আমাকে একটা পাপ্পি দাও। আরিয়া তখন ইভানকে একটা পাপ্পি দেয়। ইভান তখন মুচকি হেসে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে রুমে চলে যায়। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। আজ যেন ইভানের সেই 3 বছর আগের অতীত আবারও তার জীবনে ফিরে এসেছে। ইভান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি কেন ওকে নিয়ে ভাবছি? ও তো আমার কেউ হয় না। আমি কেন ওকে ভুলতে পারছি না? এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। আমি তো ওকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে মন থেকে ভালোবাসেনি। যদি বাসতো তাহলে আমাকে কখনো অবিশ্বাস করতে পারতো না। ইভান শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বেরোয়। তারপর ড্রেস চেঞ্জ করে নিয়ে যায়। ইভান সন্ধ্যাটা আরিয়ার সাথে দুষ্টামি করে কাটিয়ে দেয়। তারপর রাতে ডিনারের সময় পুরো ফ্যামিলি একসাথে ডাইনিং টেবিলে বসে। ইভানের বড় ভাই আবিদ তাকে বলে, ইভান কালকে তোর একটু অফিসে যেতে হবে, কয়েকজন বিদেশি ক্লায়েন্ট আসবে। তোদের বাপ ছেলেকে সাহায্য করতে গিয়ে ওর পড়াশোনা সব মাথায় উঠে যাচ্ছে, সেই খেয়াল কি আছে? আরে আম্মু, ইভান তো পরীক্ষার আগের দিন পড়ে A+ পেয়ে যায়। ওর পড়াশোনা নিয়ে কি চিন্তা করার প্রয়োজন আছে? কেন তোরা বাপ ছেলে মিলে ব্যবসাটা সামলাতে পারছিস না? তোদের মাঝখানে সবসময় ইভানকে টানিস কেন? আরে চুপ করো তো, সেই কতক্ষণ থেকে বাপ ছেলে লাগিয়ে রেখেছ? তুমি তো জানোই ইভান বিদেশি ক্লায়েন্টদেরকে আমাদের থেকেও ভালোভাবে সামলাতে পারে। তাই তো মাঝে মাঝে একটু অফিসে আসতে বলি। নিজেরা কি কিছু করতে পারবো না? ও যদি এখন বিদেশ থাকতো তাহলে তো তোমাদের দুজনকেই সবটা দেখা লাগতো। বাবা মা, আপনারা শান্ত হন। এখন আর কোনো কথা বলার প্রয়োজন নেই। খাওয়ার সময় এগুলো মানায় না। সবাই তখন খাওয়াই মনোযোগ দেয়। ডিনার শেষে যে যার রুমে চলে যায়। রাতে ঘুমানোর সময় ইভান বিছানায় শোয়ার পরই নিধির স্মৃতিগুলো ভেসে ওঠে। ইভান সেগুলো মাথা থেকে সরিয়ে ঝেড়ে ফেলে দেয়। তারপর ঘুমিয়ে পড়ে। চলুন এভাবে আপনাদেরকে একটু সেই অতীত থেকে ঘুরিয়ে আনা যাক। ফ্ল্যাশব্যাক 3 বছর আগে। ইভান তখন কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টার একজন প্রথম বর্ষের স্টুডেন্ট, আর নিধি ছিল 3য় বর্ষের ছাত্রী। তাদের প্রথম দেখা হয়েছিল আরও 1 বছর আগে। ইভান যখন বাংলাদেশ থেকে প্রথমবার তখন সবেমাত্র কানাডায় এসেছে, তেমন কিছুই চেনে না। ইভানের সাথেই একসাথে নিধি এসেছিল। নিধি এমনিতেই ছুটি কাটাতে দেশে গিয়েছিল। প্লেনে তাদের সিট পাশাপাশি পড়ে। তারপর পরিচিত হয়। এরপর তারা জানতে পারে দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে আছে। তারপর সেই থেকে পরিচয়। ধীরে ধীরে তা ভালোবাসি পরিণত হয়। ভালোবাসার দিনগুলো বেশি দিন যায় না। এরপর কি হয় তা এখন আর আমি বলতে পারবো না, কারণ এখন গল্পের সকাল হয়ে গিয়েছে। বাকিটা জানতে গল্পের সাথে থাকুন। তাহলে চলুন গল্পে ফেরা যাক। সকালে ঘুম থেকে উঠে ইভান অফিসের জন্য রেডি হয়ে নিচে ব্রেকফাস্ট করতে যায়। অফিসের স্যুটে ইভানকে সবসময় নায়কের মতো লাগে। এবারও কিছু ব্যতিক্রম হয়নি। ইভান গিয়ে ডাইনিং টেবিলে বসলে আরিয়া এসে ইভানের কোলে বসে পড়ে। পাপা, আজকে কিন্তু আমাকে তোমার সাথে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমার সাথে আরই।
আচ্ছা মাম্মা, নিয়ে যাব, কিন্তু গিয়ে কিন্তু কোনো দুষ্টুমি করতে পারবে না। ঠিক আছে পাপা। হাই রে কপাল, আমার মেয়ে আমাকেও এতবার বাবা বলে না, আমার ছোট ভাইকে যতবার বলে। কেন ভাইয়া, তোমার কি হিংসা হচ্ছে? হিংসা করে আর কি লাভ? আরিয়া শুধু এখন একটা মাম্মা বাবা বাকি আছে। ইভান, তাই বলছি আরিয়ার জন্য একটা মাম্মা নিয়ে আসো। নীলার কথা শুনে ইভান কিছুটা লজ্জা পায়। তারপর ব্রেকফাস্ট করে নেয়। আবির আর বাবা এতক্ষণে চলে গিয়েছে। ইভান আরিয়াকে নিয়ে তার গাড়ি করে অফিসে চলে যায়। অন্যদিকে আজ ভার্সিটিতে ক্লাসে নিধি ইভানকে দেখতে না পেয়ে মন খারাপ করে ফেলে। তারপর ভার্সিটির ছুটির পর নিধি তামিম আর অনিককে ডাক দেয়। এই তামিম, অনেক শোনো। জি ম্যাম, বলুন। ইভান কোথায়? ও আজকে আসলো না কেন? ম্যাডাম, ইভান তো এরকমই, ওর অনেক সময় ওদের অফিসে যেতে হয়, তাই সেদিন আর ভার্সিটিতে আসে না। আপনি এসেছেন 6 দিন হলো, কিন্তু ইভানকে মাত্র একদিন দেখলেন, তাহলে নিজেই ভেবে দেখুন। ও এরকম করলে তো ওর পড়াশোনার অনেক ক্ষতি হবে। সেটা সবাই বলে, কিন্তু ইভান প্রতিবার সকলকে ভুল প্রমাণিত করে, কারণ ওর রেজাল্টই ওই রকম থাকে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও তাহলে। তামিম আর অনেক চলে যায়। নিধিও সেখানে আর না দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায়। অন্যদিকে ইভান অফিসের কনফারেন্স রুমে বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে ব্যস্ত। তার ব্যক্তিত্ব এবং কথা বলার ধরন দেখে বোঝার উপায় নেই সে একজন স্টুডেন্ট। মিটিং শেষে ক্লায়েন্টরা বেশ খুশি মনে ফিরে গেল। আরিয়া ইভানের কেবিনে বসে ড্রয়িং করছিল। ইভানের রুমে ঢুকতেই আরিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল। পাপা, তোমার কাজ শেষ, এবার চলো আমরা আইসক্রিম খাবো। আচ্ছা মামুনি, চলো। ইভান আরিয়াকে নিয়ে বের হওয়ার সময় তার ফোনে একটি আননোন নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজে লেখা, কাল যেন তোমাকে ভার্সিটিতে দেখি। পড়াশোনা নিয়ে অবহেলা একদম সহ্য করব না। ইভান মেসেজটা দেখতেই বুঝতে পারে এটা নিধি। সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তারপর ফোনটা পকেটে রেখে দিয়ে আরিয়াকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। তার মনে হলো নিধি কি এখনো তাকে শাসন করার অধিকার রাখে। পরের দিন ভার্সিটিতে ইভান আজ ঠিক সময়ে ভার্সিটিতে এসেছে। তবে আজ সে বাইক নিয়ে নয়, এসেছে তার BMW গাড়ি নিয়ে। গাড়ি থেকে নামতেই ক্যাম্পাসের সবার নজর তার দিকে। ইভান ক্লাসে গিয়ে পেছনে বেঞ্চে একা বসে চোখ বন্ধ করে থাকলো। কিছুক্ষণ পর নিধি ক্লাসে ঢুকলো। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা গত দিনের বাকি অংশটুকু আলোচনা করব। নিধি কথা বলতে বলতে আর চোখে ইভানকে দেখে নিল। ইভানকে ক্লাসে দেখে তার মনটা একটু শান্ত হলো, কিন্তু ইভান তার দিকে একবারও তাকাচ্ছে না। নিধি পড়া বোঝাতে শুরু করলো, কিন্তু মাঝপথে সে ইভানকে প্রশ্ন করলো। ইভান, স্ট্যান্ড আপ। আমি গত 10 মিনিটে যা বললাম তার সারমর্ম একটু বলবে? ক্লাসের সবাই ইভানের দিকে তাকালো। অনিক আর তামিম ভাবলো ইভান বোধহয় ফেসে গেল। ইভান ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালো এবং নিধি যা যা বলেছে হুবহু ইংরেজিতে গড়গড় করে বলে দিল। নিধি অবাক হয়ে তাকিয়ে রইল। তবে ক্লাসে মন থাকা প্রয়োজন, শুধু কানে শুনলেই হয় না। সিট ডাউন। ম্যাম, আমি আপনার কথা এবং ক্লাসের পড়াশোনা দুটোই মন দিয়ে শুনছি। শুধু কিছু অপ্রয়োজনীয় স্মৃতি মাথায় ঢুকে পড়ে মাঝে মধ্যে, সেটা ডিলিট করতে একটু সময় লাগে। ইভানের এই কথায় নিধির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ক্লাসের বাকিরা কথাটির গভীরতা না বুঝলেও নিধি ঠিকই বুঝেছে। ক্লাস শেষ করে নিধি দ্রুত বের হয়ে কমন রুমের দিকে চলে গেল। তার চোখ ঝাপসা হয়ে আসছে। বিকেলে লাইব্রেরিতে ইভান বসে একটা অ্যাসাইনমেন্ট করছিল। হঠাৎ তার সামনে কেউ এসে দাঁড়ালো। ইভান তাকিয়ে দেখলো নিধি দাঁড়িয়ে আছে। নিধির চোখে পানি, কিন্তু সে সেটা আড়াল করার চেষ্টা করছে। ইভান, আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আমি জানি তুমি রেগে আছো, কিন্তু ম্যাম, আপনি মনে হয় ভুল করছেন। রাগ করার মতো সম্পর্ক কি আমাদের মধ্যে আছে? আর স্টুডেন্টের সাথে শিক্ষকের এমন ব্যক্তিগত আলাপ মানায় না। তুমি আমাকে ম্যাম বলে অপমান করছো ইভান। আমি তোমার সেই নিধি যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। হ্যাঁ, বাসতাম, কিন্তু সেই নিধি 3 বছর আগেই মরে গেছে। সেদিন সে আমাকে বিনা দোষে সবার সামনে অপমান করে চলে গিয়েছিল। আপনি এখন আমার টিচার আর আমি আপনার স্টুডেন্ট, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। ইভান তার বইপত্র গুছিয়ে উঠে দাঁড়ালো। নিধি তার হাত চেপে ধরল। আমি তোমাকে সত্যিটা বলতে চাই ইভান, সেদিনের সেই ভুল বোঝাবুঝির পেছনে বড় একটা কারণ ছিল। কারণ দিয়ে আমি কি করব ম্যাম? যে বিশ্বাস একবার ভেঙে যায় তা আর জোড়া লাগে না।
ইভান হাত ছাড়িয়ে চলে গেল। নিধি ওখানেই বসে পড়ল। তার মনে পড়ছে 3 বছর আগে সেই দিনটির কথা, যখন একটি ভুয়া ভিডিওর কারণে সে ইভানকে ভুল বুঝেছিল। সে তখন জানতো না যে ইভান তাকে কতটা আগলে রেখেছিল। বাসায় ফেরার পথে ইভান ড্রাইভ করছে, কিন্তু তার চোখের সামনে বারবার নিধি কান্নারত মুখটা ভেসে উঠছে। সে জোরে ব্রেক কষল। রাস্তার ধারে গাড়ি থামিয়ে স্টারিংয়ে মাথা রাখলো সে। কেন তুমি আবার ফিরে এলে নিধি? কেন আমার গুছিয়ে নেওয়া জীবনটা আবার ওলটপালট করে দিতে চাইছো? আমি তোমাকে ঘৃণা করতে চাই, কিন্তু পারছি না কেন? ইভানের মনের ভেতর এখন এক ভয়াবহ যুদ্ধ চলছে। একদিকে 3 বছরের জমাটবদ্ধ অভিমান, আর অন্যদিকে নিধি সেই ভেজা চোখ। বাড়িতে ফিরে ইভান কারোর সাথে কথা না বলে সরাসরি নিজের রুমে চলে যায়। আরিয়া দৌড়ে এসেছিল তার পাপার কাছে, কিন্তু ইভান আজ তাকেও এড়িয়ে গেল। ইভান রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে সে হারিয়ে যায় সেই পুরনো দিনে। ফ্ল্যাশব্যাক 3 বছর আগে কানাডা। ইভান আর নিধির সম্পর্কটা ছিল ইউনিভার্সিটির সবার কাছে ঈর্ষণীয়। ইভান নিধিকে চোখে হারাতো। নিধির জন্মদিনে ইভান নিজের জমানো টাকা দিয়ে একটি হীরের আংটি কিনেছিল, কিন্তু সেই রাতে নিধির কাছে একটি বেনামি ইমেইল আসে। সেখানে একটি এডিট করা ভিডিও ছিল, যেখানে দেখা যাচ্ছিল অন্য একটি মেয়ের সাথে ইভান ঘনিষ্ঠ অবস্থায় আছে। নিধির আগের মাথায় ইভানকে কোনো কৈফিয়ত দেওয়ার সুযোগ না দিয়ে সবার সামনে থাপ্পড় মেরে সম্পর্ক ভেঙে দিয়েছিল। ইভান বারবার বলতে চেয়েছিল, নিধি ভিডিওটা ফেক, আমাকে বিশ্বাস করো, কিন্তু নিধি শোনেনি। বর্তমান সময়ে দরজায় টোকা পড়ে ইভানের ভাবনার জগৎ ভেঙে যায়। দরজা খুলে দেখে মা সামিরা বেগম দাঁড়িয়ে আছেন। কিরে আরিয়া, কাঁদছে? তুই নাকি ওর সাথে কথা বলিসনি? কি হয়েছে তোর? না আম্মু, আসলে অফিসে আর ভার্সিটিতে আজ অনেক চাপ ছিল, মাথাটা খুব ধরেছে। সামিরা বেগম ইভানের কপালে হাত দিয়ে দেখলেন জ্বর আছে কিনা। ইভানের মন খারাপ হলে তিনি ঠিকই বুঝতে পারেন। তিনি ইভানকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলে চলে গেলেন। ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই বিড়বিড় করে বলল, কেন ইভান, কেন তুই আজ দুর্বল হচ্ছিস? ও তোকে বিশ্বাস করেনি, তোকে সবার সামনে ছোট করেছে। আজ সে ম্যাম সেজে সামনে এলেই সব ভুলে যাবি? ইভান নিচে গিয়ে দেখলো আরিয়া এক কোণে মন খারাপ করে বসে আছে। ইভান গিয়ে ওকে কোলে তুলে নিতেই আরিয়া মুখ ফিরিয়ে নিল। তুমি যাও, আর তুমি আমাকে ভালোই বাসো না। সরি মামুনি, পাপার আসলে খুব মাথা ব্যথা করছিল, এই দেখো কান ধরছি, আর এমন হবে না। আরিয়ার রাগ বেশিক্ষণ থাকলো না। ইভানের সাথে সে আবার খুনসুটিতে মেতে উঠল। ডিনার শেষে ইভান তার ল্যাপটপ নিয়ে বসলো কিছু অফিসিয়াল মেইল চেক করতে। হঠাৎ তার ফোনে একটা অপরিচিত নম্বর থেকে ফোন এলো। ইভান রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর। ইভান, ঘুমাচ্ছ? ম্যাম, মাঝরাতে কোনো স্টুডেন্টকে ফোন করা কি আপনার পেশাগত নৈতিকতার মধ্যে পড়ে? প্লিজ ইভান, ম্যাম ম্যাম করো না। আমি জানি আমি ভুল করেছি। ওই ভিডিওটা যে ফেক ছিল সেটা আমি তোমার দেশ ছাড়ার 1 মাস পরেই জানতে পেরেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি ইভান, কিন্তু তুমি তখন কানাডা ছেড়ে উধাও হয়ে গিয়েছিলে। খুঁজেছেন, খুব দয়া করেছেন ম্যাম, কিন্তু আমি তো উধাও হইনি। আমি শুধু আমার আত্মসম্মান নিয়ে ফিরে এসেছিলাম। যে সম্পর্কে বিশ্বাস নেই সেখানে কৈফিয়ত দেওয়ার কোনো মানে হয় না। ভালো থাকবেন। ইভান ফোনটা কেটে নাম্বারটা ব্লক করে দিল, কিন্তু তার নিজের বুকটাও ফেটে যাচ্ছে। ভালোবাসা আর ঘৃণা যখন সমান তালে চলে তখন মানুষ বড় অসহায় হয়ে পড়ে। পরের দিন ভার্সিটিতে ইভান আজ ইচ্ছে করেই একটু দেরিতে ক্লাসে গেল। নিধি তখন লেকচার দিচ্ছিল। ইভান ক্লাসে ঢুকতে নিধি কথা থামিয়ে দিল। মে আই নো ওয়াই ইউ আর লেট মিস্টার ইভান? ট্রাফিক জ্যাম ছিল ম্যাম, আর তাছাড়া নবাবদের আসতে একটু দেরি হয়। ক্লাসের সবাই হেসে উঠল। নিধি ইভানকে কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারছে ইভান তাকে প্রতি পদে পদে ক্ষত বিক্ষত করার চেষ্টা করছে। ক্লাস চলাকালীন নিধি হঠাৎ অসুস্থ বোধ করতে লাগলো। তার মাথা ঘুরছে। কাল সারা রাত সে এক ফোঁটাও ঘুমায়নি। হঠাৎ সে ব্ল্যাকবোর্ডের পাশে জ্ঞান হারিয়ে পড়ে যেতে লাগলো। আরে ম্যাম পড়ে যাচ্ছে। ইভান সবার আগে দৌড়ে গিয়ে নিধিকে চাপটে ধরল। নিধি তখন আধো চেতন অবস্থায়। ইভানের দুশ্চিন্তায় বুক কাঁপছে। সে নিধিকে পাঁচকোলা করে তুলে নিয়ে ভার্সিটি মেডিকেল রুমের দিকে ছুটল। ইভান, তুই ধর, আমি সাহায্য করি। না, কাউকে লাগবে না, তোরা ডাক্তারকে খবর দে। মেডিকেল রুমে নিধিকে শোয়ানোর পর ডাক্তার তাকে চেক আপ করলেন।
জানালেন ব্লাড প্রেশার খুব কমে গেছে এবং ডিহাইড্রেশন হয়েছে। কিছুক্ষণ পর নিধি জ্ঞান ফিরল। সে দেখলো ইভান তার হাত শক্ত করে ধরে বসে আছে। ইভানের চোখে স্পষ্ট ভয় এবং ভালোবাসা। তুমি তো আমাকে ঘৃণা করতে ইভান, তাহলে এখন কেন আমার জন্য এত অস্থির হচ্ছ? ওটা স্রেফ মানবিকতা ছিল। আমার জায়গায় অন্য কেউ হলেও এটাই করতো। আপনি রেস্ট নিন। মিথ্যা বলছো, তোমার চোখ বলছে তুমি এখনো আমাকে ভালোবাসো। ইভান কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে অনেক আর তামিম দাঁড়িয়েছিল। দোস্ত, এবার নাটক বাদ দে। আমরা তো সব জানি তোরা কেন একে অপরকে কষ্ট দিচ্ছিস। তোরা বুঝবি না, ভালোবাসা ফিরিয়ে আনা যায়, কিন্তু হারানো সম্মান আর বিশ্বাস ফেরানো অনেক কঠিন। ইভান মেডিকেল রুম থেকে বেরিয়ে আসার পর অনেকও তামিমের দিকে তাকিয়ে দেখলো। তাদের চোখে প্রশ্ন। ইভান জানে ওর এই ভেতরের কষ্টটা বন্ধুদের বোঝানো কঠিন। সে দীর্ঘশ্বাস ফেলে সোজা ক্লাসের দিকে হাঁটা ধরলো। বাকি ক্লাসগুলো শেষ করে ইভান যখন ভার্সিটি থেকে বের হচ্ছে তখন তার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো আবিরের নাম। ইভান, তুই কোথায়? জরুরি একটা মিটিং আছে, ক্লায়েন্টেরা চলে এসেছে, তাড়াতাড়ি অফিসে আই। আসছি ভাইয়া। ইভান তাড়াতাড়ি বাইকে উঠে অফিসের দিকে রওনা দিল। তার মনটা এখনো নিধির চিন্তায় আচ্ছন্ন। একদিকে পুরনো অভিমান, আরেকদিকে নিধির অসুস্থ মুখটা তাকে অস্থির করে তুলেছে। অফিসে পৌঁছে ইভান দেখলো আরিয়া তার কেবিনে বসে রং পেন্সিল দিয়ে কিছু আঁকছে। ইভানকে দেখে আরিয়া দৌড়ে এলো। পাপা, তুমি কতক্ষণ পরে এলে? আমি তো একাই বসেছিলাম। সরি মাম্মা, জরুরি কাজ ছিল। চলো এখন আমরা মিটিংয়ে যাব। ইভান আরিয়াকে নিয়ে কনফারেন্স রুমে ঢুকলো। বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং শুরু হলো। ইভান তার পেশাদারি দক্ষতায় সবাইকে মুগ্ধ করে তুলল। মিটিংয়ের মাঝেই তার ফোনটা আবার বেজে উঠল। এবার আননোন নাম্বার। ইভান কলটা কেটে দিল। অফিস শেষে ইভান আরিয়াকে নিয়ে বাসায় চলে আসে। অফিস থেকে ফেরার পথে ইভান একদম চুপচাপ ছিল। আরিয়া পাশে বসে অনবরত কথা বলে যাচ্ছে, কিন্তু ইভানের কানে যেন কিছুই ঢুকছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে মেডিকেল রুমে শুয়ে থাকা নিধির সেই ফ্যাকাশে মুখটা। ইভান নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে ওটা শুধুই মানবিকতা ছিল, কিন্তু তার অবচেতন মন জানে ওই মুহূর্তটিতে নিধিকে হারানোর ভয়ে তার বুকটা কতটা কেঁপে উঠেছিল। বাসায় পৌঁছানোর পর নীলা আরিয়াকে নিয়ে গেল। ইভান সোজা নিজের রুমে গিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশটা আজ বড্ড মেঘলা, ঠিক তার মনের অবস্থার মতো। হঠাৎ নিধির কথাগুলো তার কানে বাজতে লাগলো। তোমার চোখ বলছে তুমি এখনো আমাকে ভালোবাসো। ইভান রাগে নিজের হাত দিয়ে দেওয়ালে একটা ঘুষি মারল। না, আমি ওকে ভালোবাসি না। যেই মেয়ে একবার আমাকে অবিশ্বাস করতে পেরেছে সে আর কখনো আমার জীবনে জায়গা পাওয়ার যোগ্য নয়। পরের দিন সকালে ইভানের ভার্সিটিতে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু সামিরা বেগমের কড়া শাসনে তাকে যেতে হলো। আজ ভার্সিটির করিডোরে ঢুকতে ইভান দেখলো একদল স্টুডেন্ট ভিড় করে আছে। অনেক দৌড়ে এলো। দোস্ত, শুনেছিস নিধি ম্যাডাম আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন। উনি নাকি আর এই ভার্সিটিতে থাকবেন না। খবরটা শোনা মাত্রই ইভানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। বুকটা ধক করে উঠল। ইভান কিছু না ভেবেই প্রিন্সিপালের রুমের দিকে গিয়ে দৌড় দিল। সেখানে গিয়ে দেখলো নিধি তার ফাইল গুছিয়ে বের হয়ে আসছে। দুজনের চোখাচোখি হলো। নিধির চোখ দুটো ফোলা, স্পষ্ট বোঝা যাচ্ছে সারা রাত কেঁদেছে। পালিয়ে যাচ্ছেন কেন? কাল তো খুব বড় বড় কথা বলছিলেন। পালিয়ে যাচ্ছি না ইভান, সরে যাচ্ছি। তোমার চোখের ওই ঘৃণা আর তাচ্ছিল্য সহ্য করার শক্তি আমার নেই। আমি চেয়েছিলাম ক্ষমা চাইতে, কিন্তু বুঝতে পারছি আমার উপস্থিতি তোমাকে শুধু কষ্টই দিচ্ছে। তাই ভাবলাম আমার চলে যাওয়াই ভালো। তার মানে আবারও নিজের সিদ্ধান্ত নিজে নিলেন? 3 বছর আগেও এভাবে আমাকে কোনো সুযোগ না দিয়ে চলে গিয়েছিলেন, আজও তাই করছেন। আপনি আসলেই স্বার্থপর। নিধি আর কোনো কথা না বলে ইভানের পাশ কাটিয়ে চলে গেল। ইভান ওখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ইচ্ছে করছিল নিধিকে চাপটে ধরে বলতে যেও না, কিন্তু তার অহংকার তাকে বাধা দিল। ক্লাস শেষে ইভান যখন বাইক নিয়ে বের হচ্ছিল তখন দেখলো গেটের সামনে নিধি একটা রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। নিধি বৃষ্টিতে ভিজছে। ইভান বাইকটা থামালো। রিক্সা পাবেন না, উঠে বসুন, পৌঁছে দিচ্ছি। প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। শিক্ষক হিসেবে কি এটাই শিখিয়েছেন যে কেউ সাহায্য করতে চাইলে তাকে অপমান করতে হয়? উঠে বসুন বলছি। নিধি বাধ্য হয়ে ইভানের বাইকে বসলো। বৃষ্টির ঝাপটায় ইভানের পিঠের সাথে নিধির শরীর ভিজে একাকার। ইভান অনুভব করতে পারছে নিধি কাঁপছে। নিধি ধীর হাতের ইভানের কাঁধটা স্পর্শ করলো।
ইভান এবার আর সরিয়ে দিল না। এক অদ্ভুত নিস্তব্ধতা দুজনের মাঝে, যা বৃষ্টির শব্দকেও চাপিয়ে দিচ্ছিল। নিধির বাসার সামনে পৌঁছে ইভান বাইক থামালো। নিধি নামার সময় ইভানের হাতে একটা খাম ধরিয়ে দিল। এটা সেই ভিডিওটার আসল সত্য। 3 বছর আগে যদি এটা দেখতে পেতাম তবে আমাদের জীবনটা অন্যরকম হতো। পড়ে দেখো। ইভান বাসায় ফিরে খামটা খুলল। সেখানে একটি মেমোরি কার্ড আর নিধির হাতে লেখা একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, ইভান, এই ভিডিওটা তোমার কাজিন জাহিদ বানিয়েছে কারণ সে আমাকে পছন্দ করত আর তোমাকে হিংসা করত। সে নিজে আমাকে সবটা স্বীকার করেছে যখন তুমি কানাডা ছেড়ে চলে আসো। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি তোমাকে অবিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করো ওই 3 বছর আমি প্রতিটা মুহূর্ত মরেছি। ইভান স্তব্ধ হয়ে বসে রইল। তার মানে নিধি তাকে প্রতারণা করেনি, সে নিজেও ষড়যন্ত্রের শিকার হয়েছিল। ইভান তখন একটা মুচকি হাসি দেয়, তারপর নিজে নিজেই বলে, তার মানে আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি, কিন্তু তারপরেও আমাকে আরেকটু বিশ্বাস করতে পারতো। আচ্ছা, সমস্যা নেই। এখন কয়েকদিন আমি ওর সাথে কোনো প্রকার যোগাযোগ করব না। নিজে নিজে কষ্ট পাক, তারপর সময় করে কাছে টেনে নিব। এখন যদি নিজের থেকেও কাছে আসে তাহলে নিজেই সরিয়ে দিব। তখনই ভাবি এসে ডিনারের জন্য ডাক দেয়। ইভান চলে যায়। ডাইনিং টেবিলে বসতে তার বাবা বলে, ইভান, কালকে সারাদিন তোকে অফিসে থাকতে হবে। আমি আর আবির সকালে ভোরেই একটা ডিলের জন্য চট্টগ্রাম চলে যাব, তাই তোকেই অফিসে যেতে হবে। আর শোন, কালকে আমার কাছের একজন বন্ধু মোশাররফের কোম্পানি থেকে একটি ডিল অফার নিয়ে আসবে। তুই সেটা চেক করে নিস, মন মতো হলে অফারটা অ্যাকসেপ্ট করে নিস। ঠিক আছে বাবা, সমস্যা নেই, কিন্তু ওনার কোম্পানির নাম কি? না হলে তো পরে আমি চিনতেই পারবো না। MR গ্রুপ অফ কোম্পানি। ইভান তখন কিছু আর বলে না, কিন্তু এই MR গ্রুপ অফ কোম্পানির নামটা তার কাছে কেমন যেন পরিচিত লাগছে, কিন্তু তার মনে পড়ছে না এই নাম সে কোথায় শুনেছে। রাতে খাবার খেয়ে ইভান বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। সকালের মিষ্টি রোদ ইভানের জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। ইভান চোখ মেলে দেখে ছোট্ট আরিয়া তার পাশে কুকড়ে শুয়ে আছে। আরিয়াকে আজ খুব মিলান দেখাচ্ছে। ইভান ওর কপালে হাত দিতেই চমকে উঠল। শরীরটা বেশ গরম। মাম্মা, শরীর কি খুব খারাপ লাগছে? পাপা, আমার মাথা ব্যথা করছে, আমি আজ কোথাও যাব না। ইভানের ভাবি নীলা রুমে ঢুকে আরিয়াকে কোলে তুলে নিলেন। তিনি ইভানকে বলেন, তুই রেডি হয়ে নি ইভান, আরিয়াকে আজ বাইরে নেওয়া যাবে না। রাতে ভালোই জ্বর ছিল ওর, আমি ডাক্তার ডাকছি। ইভান কিছুটা ভারাক্লান্ত মন নিয়ে রেডি হয়ে নিল। আজ তার অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং। নীল রঙের মার্সিডিজটা নিয়ে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ইভান নিজের কেবিনে বসে বিদেশি ক্লায়েন্টদের কিছু ফাইল চেক করছিল। ঠিক 11টার দিকে তার সেক্রেটারি এসে দরজায় নক করলো। স্যার, MR গ্রুপ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ এসেছে আপনার সাথে দেখা করতে। মোশাররফ সাহেবের মেয়ে এসেছে। ভেতরে আসতে বলো। কেবিনে দরজা খোলার শব্দে ইভান মাথা নিচু করে ফাইল দেখছিল, কিন্তু হুট করে খুব একটা পরিচিত পারফিউমের ঘ্রাণ তার নাকে আসতে সে স্থির হয়ে গেল। ইভান ধীরে ধীরে মাথা তুলল। সামনে নিধিকে দেখে ইভান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিধি আজ একটা মার্জিত কালো শাড়ি পরেছে। আপনি MR গ্রুপের সাথে আপনার সম্পর্ক কি? ওটা আমার বাবার কোম্পানি। বাবা অসুস্থ, তাই আজ আমাকে ডিলটা নিয়ে আসতে হলো। আমি জানতাম না এটা তোমাদের অফিস, আর আমি গত রাতেই ভার্সিটির চাকরিটা ছেড়ে দিয়েছি। ইভান, ওই পরিবেশে তোমার সামনে ম্যাম সেজে থাকার ক্ষমতা আমার আর নেই। বাহ, তার মানে এখন আপনি পুরো দস্তর বিজনেস উইমেন। বসুন। নিধি চেয়ারে বসলো। ইভান ফাইলটা এগিয়ে দিতে ইশারা করলো। নিধি ফাইলটা দিল এবং ইভান খুব মনোযোগ দিয়ে সেটা খুঁটিয়ে দেখতে লাগলো। নিধি বারবার ইভানের দিকে তাকাচ্ছিল। সে ভাবছে 3 বছরে ইভান কতটা বদলে গেছে। একসময় এই ছেলেটি নিধির চোখে চোখ রেখে কথা বলতে ভয় পেত, আর আছে কতটা নিষ্পৃহ। প্রজেক্টের অফারটা ভালো, তবে আমি এখনই কোনো সিদ্ধান্ত দিচ্ছি না। আমি কাল সময় মতো আপনাদের জানিয়ে দেব। এখন আপনি আসতে পারেন। ইভান, আমি কি কিছু? ম্যাম, অফিসে ব্যক্তিগত কোনো আলাপের সুযোগ নেই, ধন্যবাদ। অফিস শেষ করে ফেরার পথে ইভানের মনটা খুব অস্থির লাগছিল। সে রাস্তার ধারে এক শান্ত কফি শপে গাড়ি থামালো। ভেতর ঢুকে এক কোণার টেবিলে বসে একটা ব্ল্যাক কফি অর্ডার দিল। ইভান একা বসে নিজের চিন্তায় ডুবেছিল। এমন সময় অনুভব করলো কেউ একজন তার সামনে চেয়ারটা টেনে বসলো। ইভান তাকিয়ে দেখলো নিধি। একা কফি খেতে দেখে ভাবলাম আমি তোমার সঙ্গী হই, বসতে পারি?
আপনি তো অলরেডি বসে পড়েছেন, কিছু বলবেন? ইভান, 3 বছর আগে সেই দিনটার পর থেকে আমি একটা মুহূর্ত শান্তিতে থাকতে পারিনি। আমি জানি আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ওই মেমোরি কার্ডটা কি তুমি দেখেছো? সেখানে সব প্রমাণ আছে যে ওটা একটা সাজানো ষড়যন্ত্র ছিল। মেমোরি কার্ডে কি আছে বা নেই তাতে এখন আর কিছু যায় আসে না। বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো যায় না। আপনি তো শিক্ষক ছিলেন, এটা তো আপনার ভালোই জানার কথা। আমি শুধু শিক্ষক ছিলাম না ইভান, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। আবেগের মাথায় করা একটা ভুলের জন্য কি তুমি আমাকে সারা জীবন ঘৃণা করবে? ঘৃণা করতেও তো একটা সম্পর্ক লাগে। আমার মনে এখন আপনার জন্য কোনো অনুভূতি অবশিষ্ট নেই। আপনি আপনার জীবনে এগিয়ে গেছেন, আমিও আমার জীবনে, এটাই বাস্তব। তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? তোমার চোখ তো অন্য কথা বলছে। মানুষের চোখ অনেক সময় ধোঁকা দেয়। আমার অনেক তাড়া আছে, আজ আসি, কাল ডিলের বিষয়ে মেইল পেয়ে যাবেন। ইভান বিল পে করে দৌড়তো ক্যাফে থেকে বেরিয়ে গেল। নিধি ওখানেই পাথর হয়ে বসে রইল। তার মনে হচ্ছে ইভান তাকে ক্ষমা করবে না। অন্যদিকে গাড়িতে বসে ইভান একটা দীর্ঘশ্বাস ফেলল। তার হৃৎপিণ্ড এখনো জোরে জোরে স্পন্দিত হচ্ছে। নিধিকে সামনে দেখলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। রাত 10টা। বাড়িতে ফিরে ইভান দেখলো আরিয়ার জ্বর অনেকটা কমেছে। সে ইভানকে দেখি জড়িয়ে ধরল। ইভান আরিয়াকে নিয়ে সময় কাটাচ্ছিল, কিন্তু তার মাথায় বারবার নিধি সেই কান্নামাখা মুখটাই ঘুরছিল। ইভান মনে মনে ভাবলো, নিধি, তুমি আমার বিশ্বাস ভেঙেছিলে, আজ আমি তোমাকে সেই একই যন্ত্রণায় পোড়াবো। তুমি ভাবছো আমি বদলে গেছি? হ্যাঁ, আমি বদলে গেছি তোমারই কারণে। ইভান কি সত্যি নিধিকে ক্ষমা করতে পারবে না, নাকি এই কঠোরতার আড়ালে এখনো লুকিয়ে আছে গভীর ভালোবাসা? সকালে স্নিগ্ধ রোদে ইভান নিজের অফিসের ডেস্কে বসেছিল। সামনে কফির মগ, কিন্তু কফিটা অনেক আগে ঠান্ডা হয়ে গেছে। তার মাথায় কেবল কালকের কফি শপের দৃশ্যটা ঘুরপাক খাচ্ছে। নিধি সেই অশ্রু সজল চোখ আর হারানো অধিকার ফিরে পাওয়ার আকুতি ইভানকে অদ্ভুত এক দোলাচলে ফেলে দিয়েছে। একদিকে 3 বছরের তীব্র অপমানের ক্ষত, আর অন্যদিকে সেই চিরচেনা মানুষটার প্রতি এক অদম্য টান। না ইভান, এত সহজে দুর্বল হওয়া যাবে না। ও তোকে বিশ্বাস করেনি, তোকে সবার সামনে ছোট করেছে। আজ ও কাঁদছে বলে সব ভুলে যাবি? এতটা সস্তা হতে পারিস না তুই। ঠিক 11টা বাজার 5 মিনিট আগে নিধি ইভানের অফিসের কনফারেন্স রুমে প্রবেশ করলো। আজ নিধিকে দেখে খুব পরিপাটি মনে হচ্ছে। সে সব দ্বিধা ঝেড়ে ফেলে নিজেকে পেশাদার হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। ইভান গম্ভীর মুখে রুমে ঢুকলো, সাথে তার সেক্রেটারি। গুড মর্নিং, ফাইলটা রেডি? হ্যাঁ, সব কারেকশন করা হয়েছে। আপনি চাইলে শেষবারের মতন চেক করে দেখতে পারেন। ইভান ফাইলটা নিয়ে পাতা উল্টাতে লাগলো। কনফারেন্স রুমে নীরবতা যেন দুজনের হৃদস্পন্দনের শব্দকেও ছাপিয়ে যাচ্ছিল। হঠাৎ ইভান ফাইলের উপর কলমটা রেখে নিধির দিকে সরাসরি তাকালো। ডিলটা আমি সই করছি, তবে আমার একটা শর্ত আছে। ব্যবসায়িক শর্ত? হ্যাঁ, আগামী 1 মাস এই প্রজেক্টের কাজ চলাকালীন আপনাকে প্রতিদিন আমাদের অফিসে রিপোর্ট করতে হবে। আপনার টিমের অন্য কেউ হলে চলবে না। কিন্তু ইভান, আমি তো ভার্সিটির চাকরিটা ছেড়ে দিয়েছি মূলত এসব মানসিক চাপ থেকে দূরে থাকার জন্য। ডিল চাইলে কন্ডিশন মানতে হবে। রাজি থাকলে সই করুন, নয়তো ফাইলটা নিয়ে যেতে পারেন। আমি জোর করছি না। নিধি বুঝতে পারলো ইভান ইচ্ছে করে তাকে নিজের চোখের সামনে আটকে রাখতে চাইছে। হয়তো এটা ইভানের কোনো নতুন ধরনের প্রতিশোধ। নিধি দীর্ঘশ্বাস ফেলে রাজি হয়ে গেল। ইভান ফাইলে সই করে দিয়ে রুম থেকে গট করে বেরিয়ে গেল। অফিস শেষ করে নিধি যখন নিচে নামলো, দেখলো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তার ড্রাইভার গাড়ি নিয়ে আসতে দেরি করছে। নিধি ছাতা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে বৃষ্টির ছাট থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। ঠিক তখনই ইভান তার কালো মার্সিডিজ নিয়ে গেটের সামনে এসে থামলো। দাঁড়িয়ে ভিজে অসুস্থ হওয়ার কোনো মানে হয় না, উঠে বসুন। না ইভান, আমার গাড়ি চলে আসবে। আমি কি রিকোয়েস্ট করেছি? আমি অর্ডার দিয়েছি, আর আমি আমার অফিসের কনসালটেন্টকে অসুস্থ হতে দিতে পারি না। উঠুন। নিধি অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠল। গাড়ির এসির ঠান্ডায় সে কিছুটা কাঁপছিল। হঠাৎ ইভান গাড়ির এসি কমিয়ে নিজের কোটটা নিধির দিকে বাড়িয়ে দিল। লাগবে না ইভান। চুপচাপ গায়ে দিন। শিক্ষকতা ছেড়ে দিলেও জেদটা এখনো ছাড়েননি। নিধি কোটটা গায়ে জড়িয়ে নিল। ইভানের গায়ে সেই চেনা ঘ্রাণটা নিধির নাকে আসতেই তার 2 চোখ ভিজে এলো। সে জানালার বাইরে তাকিয়ে কান্নার ব্যাগ সামলানোর চেষ্টা করছিল। হঠাৎ ইভান একটা নির্জন রাস্তার ধারে গাড়ি থামিয়ে দিল। গাড়ি থামালে কেন?
3 বছর আগে যখন আমাকে সবার সামনে অপমান করেছিলে তখন কি একবারও মনে হয়নি যে ইভান এমন কাজ করতে পারে না? ইভান, বিশ্বাস করো, ওই ভিডিওটা এত নিখুঁত ছিল যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি তোমার কাছে 1000 বার ক্ষমা চাইতেও রাজি। ক্ষমা? তুমি জানো না নিধি, ওই 1 মাসে আমি কানাডার রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরেছি। আমার সম্মান, আমার ভালোবাসা সব তুমি এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছিলে। আজ আমি সফল, আজ আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু সেই বিশ্বাসটা নেই। আমি জানি আমি অপরাধী, কিন্তু 3 বছর ধরে আমিও তো দম বন্ধ হয়েছি, দগ্ধ হয়েছি। তুমি আজ আমাকে ম্যাম বলে ডাকো, দূরত্ব বজায় রাখো, এইগুলো আমাকে কতটা পোড়ায় তুমি জানো না। সময় বদলে গেছে নিধি, এখন আপনি শুধুই আমার অফিসের একজন ক্লায়েন্ট, এর বেশি কিছু আশা না করাই ভালো। নিধিকে পৌঁছে দিয়ে ইভান বাড়িতে ফিরল। রাতে নিজের ঘরে বেলকনিতে দাঁড়িয়ে সে সিগারেট ধরালো। তার মনে পড়ছে নিধির স্পর্শে সেই উষ্ণতা। সে বুঝতে পারছে সে নিধিকে ক্ষমা করতে চাইছে, কিন্তু তার ভেতরের অহংকার তাকে বাধা দিচ্ছে। ইভান নিজের মনেই বলল, নিধি, তুমি আমার চোখের সামনে থাকবে আগামী 1 মাস। আমি দেখতে চাই তোমার অনুশোচনা কতটা গভীর। যদি সত্যি তুমি পাল্টে গিয়ে থাকো তবে হয়তো আমি আবার তোমাকে বিশ্বাস করতে শিখব। অন্যদিকে নিধি নিজের রুমে বসে কাঁদছিল। সে বুঝতে পারছে ইভানের এই রাগের পেছনে এখনো তার অনেক ভালোবাসা লুকিয়ে আছে। সে মনে মনে প্রতিজ্ঞা করলো এই 1 মাস সে ইভানের মন জয় করে ছাড়বে। ইভানের এই 1 মাসের শর্ত কি তাদের দূরত্ব কমিয়ে দেবে, নাকি অফিসে কাজে নিধিকে আরো বেশি নাজেহাল করবে ইভান? আর ইভানের মাকে এই সম্পর্কের কথা জানতে পারলে বাধা দেবেন? ইভানের শর্ত অনুযায়ী নিধি এখন প্রতিদিন ইভানের অফিসেই বসে। গত 1 সপ্তাহ ধরে ইভান নিধিকে কাজের পাহাড় দিয়ে ব্যতিব্যস্ত করে রেখেছে। নিধি মুখ বুজে সব সহ্য করছে। সে জানে এই 1 মাস তার জন্য খুব কাজের পরীক্ষা নয়, ইভানের মন জয় করার শেষ সুযোগ। কিন্তু ইভান অদ্ভুতভাবে নিজেকে পাথর করে রেখেছে। সে নিধির সাথে কথা বলে ঠিকই, তবে তা কেবলই পেশাদারিত্বের খাতিরে। সোমবার সকাল ইভান নিজের কেবিনে ঢুকে দেখলো তার টেবিলের উপর একটি কালো খাম রাখা। খামটির ওপর কোনো নাম নেই, শুধু লেখা অতীতের ঋণ শোধ করার সময় এসেছে। ইভান ভুরকুচকে খামটি খুলল। ভেতরে কিছু পুরনো ছবি, যেখানে 3 বছর আগে কানাডায় ইভান আর নিধির একসাথে কাটানো মুহূর্তগুলো আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিটি ছবিতে ইভানের মুখটি লাল কালিতে কেটে দেওয়া হয়েছে। ছবি নিচে ছোট্ট করে লেখা, সেদিন তো শুধু মান সম্মান গিয়েছিল, এবার প্রাণ যাবে। ইভান কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তার মনে হলো 3 বছর আগে যাই যে ষড়যন্ত্র করেছিল তার রেশ কি এখনো রয়ে গেছে, নাকি অন্য কেউ এই খেলায় মেতেছে? ইভান ফাইলটি ডয়ারে লুকিয়ে ফেল, কাউকে কিছু জানালো না। বিকেলের দিকে নিধি অফিসের লাইব্রেরিতে কিছু পুরনো রেকর্ড খুঁজছিল। লাইব্রেরিটা বেশ নির্জন আর পেছনের দিকে। হঠাৎ নিধি অনুভব করলো কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে পেছনে ফিরতেই দেখলো কেউ নেই, কিন্তু লাইব্রেরির এসির বাতাসেও সে দরদর করে ঘামতে লাগলো। হঠাৎ তার পায়ের কাছে একটি কাগজের টুকরা পড়লো। সেখানে লেখা, ইভানের খুব কাছে আসছো নিধি, পরিণাম ভালো হবে না। নিধি ভয়ে চিৎকার করে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। করিডোরে ইভানের সাথে তার ধাক্কা লাগলো। ইভান নিধিকে ধরে ফেললো। কি হয়েছে, এইভাবে দৌড়াচ্ছেন কেন? ইভান, লাইব্রেরিতে কেউ আছে, আমাকে হুমকি দিচ্ছে, এই দেখো। নিধি কাগজটি দেখাতে গিয়ে দেখলো কাগজটি একদম সাদা, সেখানে কোনো লেখা নেই। নিধি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ম্যাম, আপনি কি এখন হ্যালুসিনেশন দেখছেন? এখানে কেউ নেই। কাজের চাপে হয়তো আপনার মাথা কাজ করছে না, বাসায় যান। নিধি কিছু বলতে চাইলো, কিন্তু ইভানের তাচ্ছিল্য ভরা চাহনি দেখে সে চুপ হয়ে গেল। তবে নিধি নিশ্চিত কেউ একজন ছায়ার মতো তাদের অনুসরণ করছে। রাত 2টো। ইভান নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করছিল। তখনই তার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল এলো। ইভান রিসিভ করতে ওপাশ থেকে একটি যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠটা ইভানের কাছে অনেকটা চেনা চেনা লাগছে, কিন্তু সে বুঝতে পারছে না কে এটা। ইভান সাহেব, আরিয়াকে আজ খুব সুন্দর লাগছিল, বিশেষ করে ওর গলার ওই লাল লকেটটা খুব সহজে ছিঁড়ে ফেলা যায়, তাই না? ইভানের রক্ত হিম হয়ে গেল। আরিয়া আজ সত্যি একটি লাল লকেট পরেছিল। তার মানে এই লোকটা ইভানের বাড়ির ভেতর পর্যন্ত নজর রাখছে। কে আপনি? আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাকে ছাড়বো না। 3 বছর আগে নিধিকে যে ভিডিওটা পাঠিয়েছিলাম
সেটা তো সিরেফ ট্রেলার ছিল ইভান, আসল সিনেমা তো এখন শুরু হবে। নিধিকে তোমার থেকে দূরে রাখার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। কাল সকালে তোমার অফিসের গ্যারেজে একটা সারপ্রাইজ আছে। লাইনটি কেটে গেল। ইভান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, সে সোজা আরিয়ার ঘরে গিয়ে দেখলো আরিয়া শান্তিতে ঘুমাচ্ছে। সে সারা রাত জেগে রইল বাড়ির সিকিউরিটি চেক করতে। পরের দিন সকালে ইভান খুব দ্রুত অফিসে পৌঁছালো। সে সোজা আন্ডারগ্রাউন্ড গ্যারেজে গেল। গ্যারেজের একদম কোণে নিধির গাড়িটি পার্ক করা। ইভান দেখলো নিধির গাড়ির উইন্ড স্ক্রিনে বড় বড় করে রক্তের মতো লাল রং দিয়ে লেখা, মৃত্যুর পরপারে নিধি শুধুই আমার। ইভান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেল। ঠিক তখনই নিধি গাড়ি থেকে নামলো। লেখাটা দেখে নিধি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যেতে লাগলো। ইভান তাকে ধরে ফেল। ইভান তার সেক্রেটারিকে বলে, সিকিউরিটি ডাকুন, গ্যারেজের সিসিটিভি ফুটেজ এখনই চেক করুন। ইভান আর নিধি সিকিউরিটি রুমে বসে সিসিটিভি ফুটেজ দেখছে। ফুটেজ দেখা গেল রাত 3টার দিকে একজন হুডি পরা মানুষ নিধির গাড়ির কাছে এসেছে। মানুষটির হাঁটার ধরন ইভানের খুব চেনা। যখন মানুষটি একবার ক্যামেরার দিকে তাকালো, ইভান আর নিধি দুজনেই চিৎকার করে উঠল। সেই মানুষটি আর কেউ নয়, জাহিদ। কিন্তু জাহিদ তো 2 বছর আগে কানাডার একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার মৃত্যু সনদ ইভানের কাছে আছে। ইভান, জাহিদ তো মারা গেছে, তাহলে ও এখানে কিভাবে? ও কি ভূত? মৃত মানুষ ফিরে আসে না নিধি। তার মানে জাহিদের মৃত্যুর খবরটি সাজানো ছিল। ও 3 বছর ধরে ওত পেতে ছিল এই সুযোগের জন্য। ও চায় না আমরা কখনো এক হই। হঠাৎ ইভানের ফোনে একটি মেসেজ এলো, একটি ছবি, নিধির বাসার বাইরের দৃশ্য। ছবির নিচে লেখা, খুব শীঘ্রই তোমার সিনিয়র রাগী ম্যাডাম আমার চিরস্থায়ী বউ হবে, তবে এই পৃথিবীতে নয়, কবরে। ইভান নিধির হাত শক্ত করে ধরল। আজ সব অভিমান ধুয়ে গিয়ে কেবলই প্রিয়জনকে বাঁচানোর লড়াই শুরু হলো। ইভান নিধির চোখের দিকে তাকিয়ে বলল, 3 বছর আগে আমি তোমাকে রক্ষা করতে পারিনি, কারণ তুমি আমাকে সুযোগ দাওনি। কিন্তু আজ আমি তোমাকে আমার চোখের আড়াল হতে দেব না। আমাদের লড়াই এখন জাহিদের বিরুদ্ধে। জাহিদ কি আসলে বেঁচে আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর পরিচয়? আর নিধি কি পারবে এই বিপদে ইভানের শক্তি হয়ে দাঁড়াতে? সিসিটিভি ফুটেজে জাহিদকে দেখার পর থেকে নিধি সরাসরি কাঁপছে। যে মানুষটা তাদের জীবন বিষিয়ে দিয়েছিল, যে মানুষটার মৃত্যুর খবর শুনে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, সেই জাহিদ আবার ফিরে এসেছে। নিধিকে সামলানো কঠিন হয়ে পড়েছে। এবার নিধিকে শক্ত করে ধরে তার কেবিনে নিয়ে এলো। নিধি, নিজেকে শান্ত করো। জাহিদ ফিরে এসেছে মানে ও একা নয়, ওর পেছনে নিশ্চয়ই কোনো বড় শক্তি আছে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, 3 বছর আগের সেই ভুল আর হবে না। আমি তোমাকে এক মুহূর্তের জন্য অনিরাপদ হতে দেব না। ইভান, ও তো মৃত ছিল। কবরে থাকা মানুষ কিভাবে ফিরে আসে? ও আমাদের ছায়ার মতো অনুসরণ করছে। ও আমাদের মেরেই ফেলবে। ইভান বুঝতে পারলো জাহিদ নিধির উপর মানসিক চাপ সৃষ্টি করে তাকে দুর্বল করতে চাইছে। ইভান তৎক্ষণাৎ তার অফিসের হেড অফ সিকিউরিটিকে ডাকলো। নিধি, তুমি আজ থেকে তোমার নিজের বাড়িতেই থাকবে, তবে সেখানে একা নও। আমার পার্সোনাল সিকিউরিটি টিমের 8 জন গার্ড তোমার বাড়ির চারপাশে 24 ঘন্টা পাহারা দেবে। আর তোমার বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত সব জায়গায় আমি হিডেন সিসিটিভি আর অ্যালার্ম সিস্টেম সেট করে দিচ্ছি। তোমার ফোনে একটি প্যানিক বাটন থাকবে, যা চাপলে সরাসরি আমার কাছে সিগন্যাল আসবে। কিন্তু ইভান, জাহিদ যদি বাড়ির ভেতরে ঢুকে পড়ে? সেই সুযোগও পাবে না। আজ রাত থেকে আমি নিজে তোমার বাড়ির কাছাকাছি একটা গেস্ট হাউসে থাকবো। কোনো কিছু হলে আমি 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাব। রাত তখন প্রায় 2টো। নিধির বাড়ির চারপাশে ইভানের ব্ল্যাক ড্রেস পরা সিকিউরিটি গার্ডরা টহল দিচ্ছে। ইভান কিছুক্ষণ আগে নিধিকে ঘুম পাড়িয়ে নিচে নেমে এসেছে। নিধি তার ঘরে একাকী শুয়ে আছে। জানালার বাইরে বাতাসের সনসন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ নিধির ফোনটা ভাইব্রেট করে উঠল। একটি মেসেজ। সিকিউরিটি দিয়ে জাহিদকে আটকানো যায় না নিধি। দেখো তো তোমার ড্রেসিং টেবিলের ডয়ারে কি রাখা আছে। নিধি ভয়ে কুকড়ে গেল। সে কাঁপতে কাঁপতে ডয়ারটা খুলল। সেখানে একটি ছোট্ট বক্সের ভিতর একটি কাটা আঙ্গুল রাখা। আঙ্গুলটিতে একটি আংটি পরানো, যা 3 বছর আগে ইভান নিধিকে উপহার দিয়েছিল। নিধি চিৎকার করতে গিয়েও পারল না, ভয়ে তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। ওদিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে ইভান সিকিউরিটি চেক করছিল। হঠাৎ তার ফোনে একটি আননোন নম্বর থেকে কল এলো। ইভান রিসিভ করতেই ওপাশ থেকে কোনো মানুষের কণ্ঠ নয়, বরং যান্ত্রিক একটি সুর ভেসে এলো। ইভান সাহেব, আপনি জাহিদকে খুঁজছেন তো? কিন্তু আপনি কি জানেন জাহিদ আসলে কার আদেশে কাজ করছে?
3 বছর আগে ভিডিওটা এডিট করার জন্য জাহিদকে টাকা কে দিয়েছিল? কে আপনি? সরাসরি সামনে এসে কথা বলুন। আপনার নিজের অফিসের সিসিটিভি ফুটেজ আবার ভালো করে দেখুন। জাহিদ যখন নিধির গাড়িতে লিখছিল তখন তার হাতে একটা ট্যাটু ছিল। ওই ট্যাটুটা কার চিহ্ন মনে আছে? এসবি। ইভানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এসবি সামিরা বেগম, তার মা। ইভান ভাবতে পারছে না তার মা নিধিকে এতটা অপছন্দ করতে পারেন যে জাহিদের মতো অপরাধীকে ব্যবহার করবেন। কিন্তু ইভানের মা তো নিধিকে চিনতেনই না 3 বছর আগে। তবে কি এর পেছনে আরো বড় কোনো রহস্য আছে? ঠিক সেই মুহূর্তে নিধির আত্মচিৎকার শোনা গেল। ইভান দৌড়ে বাড়ির ভিতর ঢুকলো। সে দেখলো নিধি বেঞ্চেতে পড়ে আছে আর জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু রহস্যজনক বিষয় হলো সিকিউরিটি গার্ডরা বাইরে দাঁড়িয়েছিল। কেউ কাউকে ভেতরে ঢুকতে দেখেনি। ইভান মেঝেতে পড়ে থাকা একটি চিরকুট করিয়ে নিল। সেখানে লেখা, ইভান, জাহিদ তো শুধু একটা ছায়া। আসল খেলা তো শুরু হবে তোমার নিজের ঘরে। কাল সকালে তোমার অফিসের ফাইল ক্যাবিনেটে একটা ডিভোর্স পেপার আর একটা বিয়ের ইনভিটেশন কার্ড পাবে। বিয়ের পাত্র এক অচেনা রাজত্বের রাজা, হার পাত্রী রাইসা বিনতে নিধি। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী। ইভান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে সে কোনো এক গোলকধাঁধায় আটকে গেছে। একদিকে তার মায়ের সংক্ষিপ্ত রূপ এসবি, অন্যদিকে জাহিদের এই অদ্ভুত সব কাণ্ড। জাহিদ কি আসলেই কোনো অদৃশ্য শক্তির ইশারায় কাজ করছে? ইভানের মা কি সত্যিই ষড়যন্ত্রের অংশ, নাকি জাহিদ অন্য কাউকে ফাঁসানোর জন্য এসবি নামটি ব্যবহার করেছে? আর নিধির বাড়ির ভেতরে সেই কাটা আঙ্গুল কার? নিধির চিৎকার শুনে ইভান যখন ড্রয়িং রুমে পৌঁছালো তখন পুরো ঘরটা তছনছ হয়ে গেছে। নিধি মেঝেতে বসে কাঁপছে আর তার সামনে সেই কাটা আঙ্গুলটা পড়ে আছে। ইভানের সিকিউরিটি গার্ডরা ভেতরে ছুটে এলো, কিন্তু সবাই তারা হতবাক। বাড়ির প্রতিটি প্রবেশ পথ বন্ধ ছিল, সিসিটিভি সচল ছিল, তবুও কেউ ভেতরে ঢুকলো কিভাবে? ইভানের মনে হচ্ছে সে কোনো অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছে, যে তার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই জানে। নিধি, ভয় পেও না, আমি আছি। গার্ডস, পুরো বাড়ি সার্চ করো, প্রতিটি ইঞ্চি খুঁটিয়ে দেখো। স্যার, আমরা চেক করেছি, কেউ ভেতরে ঢুকেনি। আমাদের মনে হচ্ছে ভেতর থেকে কেউ সব নিয়ন্ত্রণ করছে। পরের দিন ভোরে ইভান নিধিকে কড়া পাহারায় রেখে তার অফিসের আইটি সেকশনে গেল। সে নিচেই সিসিটিভি ফুটেজগুলো জুম করে দেখা শুরু করলো। জাহিদের হাতে সেই এসবি ট্যাটুটি সে বারবার দেখলো। হঠাৎ ইভানের মাথায় একটা চিন্তা এলো, এই ট্যাটুটা কি কোনো নামের আদ্যক্ষর নাকি অন্য কিছু? সে সময় তার বন্ধু অনেক তার কেবিনে ঢুকলো। অনেক ইভানের সব বিপদের ছায়ার মতো পাশে ছিল। কি রে ইভান, সারা রাত তো ঘুমাওনি মনে হচ্ছে। নিধি ম্যাম কেমন আছেন? ভালো নেই অনেক, জাহিদ ওকে পাগল করে দিচ্ছে। এই এসবি রহস্যটা আমি কিছুতেই মিলাতে পারছি না। চিন্তা করিস না দোস্ত, পুলিশ তো কাজ করছি। তুই একটু রেস্ট করে নে, আমি ফাইলগুলো দেখছি। অনেক যখন ফাইলগুলো সরেছিল তখন তার হাতের স্লিপটা একটু উপরে উঠে গেল। ইভান হঠাৎ খেয়াল করলো অনেকের হাতে কবজিতে ঠিক একই রকম একটা ট্যাটু এসবি। ইভানের বুকটা ধক করে উঠল, তবে সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক থাকলো। ইভান কিছু বলল না, তবে তার মনে সন্দেহের বীজ বুনে গেল। সে বুঝতে পারল জাহিদ একা নয়, বরং ঘরের শত্রু বিভীষণ হয়ে অনেকেই তাকে সাহায্য করছে। বিকেলে অনেক যখন কফি আনতে বাইরে গেল, ইভান সুযোগ বুঝে অনেকের ল্যাপটপ চেক করার সিদ্ধান্ত নিল। পাসওয়ার্ড দিতেই খুলে গেল গোপন কিছু ফোল্ডার। সেখানে কানাডার সেই পুরনো ভিডিওর অরিজিনাল ফাইল, জাহিদের সাথে অনেকের একাধিক কল রেকর্ড এবং নিধির বর্তমান বাড়ির ম্যাপ রাখা। এবার একটা অডিও রেকর্ড প্লে করতেই অনেকের কণ্ঠস্বর শুনতে পেল। জাহিদ, নিধিকে ভড়কে দেওয়ার কাজটা ভালোই হয়েছে। ইভান এখন ওর সিকিউরিটি নিয়ে ব্যস্ত। এই সুযোগে তুই নিধির ড্রয়ারে কাটা আঙুলটা রেখে আয়। আমি ভেতর থেকে স্মার্ট লক সিস্টেম হ্যাক করে দরজা খুলে দিয়েছি। ইভানকে মানসিকভাবে পঙ্গু করতে হবে যাতে ও ব্যবসা থেকে সরে দাঁড়ায়। ইভানের চোখের সামনে সব পরিষ্কার হয়ে গেল। 3 বছর আগে জাহিদকে টাকা দিয়ে ভিডিও এডিট করতে বলেছিল এই অনেকেই, যাতে ইভানকে সরিয়ে সে নিধিকে পেতে পারে। জাহিদের আস্থানা ও চূড়ান্ত সংঘাত। ইভান বুঝতে পারলো দেরি করলে নিধির বিপদ বাড়বে। সে নিধির লোকেশন ট্র্যাক করলো। জিপিএস দেখাচ্ছে নিধি তার নিজের বাড়িতে নেই। তাকে অপহরণ করে শহরের বাইরের একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। ইভান একাই সেখানে পৌঁছালো। ভেতরে ঢুকতেই দেখলো নিধিকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে আর সামনে জাহিদ অনেক দাঁড়িয়ে আছে। অনেকের হাতে একটি ছোট্ট রিমোট কন্ট্রোল। ইভান, তুই বড্ড দেরি করে ফেললি। আমি জানতাম তুই ঠিকই আমাকে সন্দেহ করবি, কিন্তু ততক্ষণে নিধি আমার হয়ে যাবে। ইভান অনেকের দিকে পিস্তল তাক করে। অনেক,
তুই আমার বন্ধু হয়ে এই কাজ করলি? 3 বছর আগে জাহিদকে তুই ভিডিওটা পাঠিয়েছিলি? হ্যাঁ, কারণ আমি নিধিকেই পছন্দ করতাম, কিন্তু নিধি তোকে ভালোবাসতো। তোকে সরাতে পারলে নিধি আমার হতো। জাহিদ তো স্রেফ আমার হাতের পুতুল। এই রিমোটটা দেখেছিস? এটা টিপলেই নিধির চেয়ারে রাখা শকেপ সচল হবে। তুই গান নামে ইভান। ইভান দৌড়ানায় পড়ে গেল। সে গানটা নিচে নামিয়ে রাখলো। অনেক এগিয়ে এসে ইভানকে লাথি মারলো। ইভান মেঝেতে পড়ে গেল। অনিক, তুই নিধিকে ছেড়ে দে। প্রপার্টি পেপারে সই করবি? আমি সই করতে রাজি। পেপার তো সই করবি, কিন্তু তার আগে তোকে শেষ হতে দেখতে চাই। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। অনেক ঘাবড়ে গেল। ইভান সুযোগ বুঝে অনেকের উপর ঝাঁপিয়ে পড়লো। জাহিদ পালানোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ গোডাউনের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়লো। অন্ধকারের মাঝে কে যেন জাহিদকে টেনে নিয়ে গেল। পুলিশ ভেতরে ঢুকে দেখলো অনেক মেঝেতে কাটাচ্ছে, কিন্তু জাহিদ নিখোঁজ। নিধিকে উদ্ধার করা হলো। ইভানের নজর পড়লো মেঝেতে পড়ে থাকা একটি নতুন চিরকুট, যেখানে লেখা, খেলা বদল হয়েছে ইভান। অনেক তো ছোট শিকার ছিল, আসল খেলা এখন শুরু হবে। অনেক ধরা পড়লো আসল মাস্টারমাইন্ডকে। জাহিদকে অন্ধকারেকে ছিনিয়ে নিয়ে গেল। আর এসবি ট্যাটুর অন্য কোনো মানে কি এখনো বাকি আছে? ইভান নীতিকে জড়িয়ে ধরলো ঠিকই, কিন্তু তার মনের কোণে অচেনা এক শঙ্কা উকি দিচ্ছে। রহস্য এখানে শেষ, নাকি আরো কোনো বড় কোনো ঝড়ের পূর্বাভাস? গডনের সেই বিভীষিকাময় রাত্রি শেষ হলো অনেক পুলিশের হেফাজতে। আর জাহিদকেও পুলিশের ধাওয়া করে শহরের সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে। দীর্ঘ 3 বছরের একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল আজ ছিন্ন ভিন্ন। পুলিশ ঝামেলা চুকিয়ে ইভান নিধিকে নিয়ে নিরাপদ স্থানে ফিরে এলো। সকালের নরম আলো যখন পৃথিবীর বুকে আশ্রে পড়ছে, তখন ইভান আর নিধি একটি নির্জন পার্কের বেঞ্চে বসে পড়ল। চারপাশে পাখি ডাকছে, কিন্তু দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা। নিধি এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়েছিল। তার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। হঠাৎ সে ইভানের হাত দুটো জড়িয়ে ধরল। ইভান, আমাকে কি তুমি কোনোদিন ক্ষমা করতে পারবে? আজ যা যা হলো, এর সব কিছুর মূলে যে আমি ছিলাম। 3 বছর আগে যদি আমি জাহিদের কথায় কান্না দিতাম, তবে অনেক কোনো দিন সাহস পেত না এমন কিছু করার। আমার এক মুহূর্তের অবিশ্বাসের কারণে তোমার 3টে বছর নরক হয়ে গিয়েছিল। নিধি, এসব কেন বলছো? অতীত তো অতীতই। না ইভান, বলতে দাও। আমি নিজেকে খুব ছোট মনে করছি। আমি তোমার শিক্ষক ছিলাম, অথচ আমি সবচাইতে বড় ভুলটা করেছি। তোমার ক্যারিয়ার, তোমার মানসিক শান্তি সব আমি নষ্ট করেছি। আজ অনেকের মতো বন্ধুও তোমার শত্রু হয়ে গেল শুধু আমার জন্য। আমার মতো অপয়া মেয়ে তোমার জীবনে না এলেই হয়তো ভালো হতো। ইভান নিধির চিবুক ধরে আলতো করে তার মুখটা উপরে তুলল। নিধির চোখ তখন অপরাধের সমুদ্র। ইভান হাসলো, তবে সেই হাসিতে কোনো তাচ্ছিল্য ছিল না, ছিল একরাশ প্রশান্তি। নিধি, ভালোবাসা মানে শুধু হাসাহাসি করা নয়, একে অপরের ভুলগুলো শুধরে নেওয়াও। 3 বছর আগে তুমি ভুল করেছিলে, আর সেই ভুলের মাসুল আমরা দুজনেই দিয়েছি। অনেক যা করেছে তা ওর লোভের ফল, তোমার দোষ নয়। তুমি যদি আজ ক্ষমা চাও, তবে আমাকেও ক্ষমা চাইতে হবে। তুমি কেন ক্ষমা চাইবে? কারণ গত কয়েকদিন আমি তোমাকে ম্যাম ডেকে কাজের চাপ দিয়ে আর আরিয়াকে নিয়ে মিথ্যা বলে অনেক কষ্ট দিয়েছি। আমি চেয়েছিলাম তুমিও একটু পড়ো, যাতে আমার কষ্টটা বুঝতে পারো। কিন্তু আজ বুঝতে পারছি তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেও শান্তিতে ছিলাম না। নিধি, সব ভুলে যাও, আমরা আবার নতুন করে শুরু করব। ইভান নিধির কপালে একটি দীর্ঘ চুমু খেলো। নিধি ইভানের বুকে মাথা রেখে নিশ্চিন্তে একটা দীর্ঘশ্বাস ফেলল। 3 বছরের দীর্ঘ মরু যাত্রার পর আজ তারা যেন বৃষ্টির দেখা পেল। বেলা বাড়ার সাথে সাথে ইভানের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করতে লাগলো। তার ঠিক হলো আপাতত কয়েকদিন নিজেদের একটু সময় দেওয়া দরকার। না ইভান, আমি আজ বাড়ি ফিরতে চাই। বাবাকে সবটা জানানো দরকার। উনি নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছেন। হ্যাঁ নিধি, এটাই ঠিক হবে। আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি, তবে মনে রেখো এবার কিন্তু আর পালিয়ে যাওয়ার সুযোগ নেই। আগামী সপ্তাহেই আমি আম্মুকে নিয়ে তোমাদের বাসায় আসছি। এবার আর পালানোর শক্তি নেই ইভান। এবার শুধু তোমার রাগী বউ হয়ে থাকার অপেক্ষা। এবার নিধিকে তার বাড়ির গেটে নামিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। গাড়ির আয়নায় সে দেখলো নিধি গেটের সামনে দাঁড়িয়ে হাত নাড়ছে। ইভান বাড়িতে ঢুকে দেখলো আরিয়া ড্রয়িং রুমে খেলছে। ইভানকে দেখেই আরিয়া দৌড়ে এলো। পাপা, তুমি এসেছো? তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য মাম্মা খুঁজতে গিয়েছিলাম। ইভান তার মা সামিরা বেগমের দিকে তাকালো। সামিরা বেগম সব শুনে ইভানকে জড়িয়ে ধরলেন। সব ভুল বোঝাবুঝি, সব শত্রুতা আর রহস্যের অবসান ঘটিয়ে আজ ইভানের ঘর আবার হাসিতে ভরে উঠল। 3 বছর আগে সেই ছাত্র আর ম্যামের অসমাপ্ত গল্পটি আজ একটি পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পথে।
গত রাতের সব ঝড়ঝাপটা শেষে আজ শহরটা একটু যেন বেশি শান্ত। ইভান আজ অনেক দিন পর খুব ফ্রেশ মনে অফিসে এসেছে। পরনে নেভি ব্লু স্যুট, চোখে মুখে এক উজ্জ্বল দীপ্তি। অফিসের স্টাফরা সবাই খেয়াল করছে তাদের সেই রাগী বস আজ সবার সাথে হেসে কথা বলছে। কিন্তু ইভানের মন পড়ে আছে দরজার দিকে। সে জানে আজ ঠিক 11টায় একজন বিশেষ কনসালটেন্ট এই কেবিনে প্রবেশ করবে। ঘড়িতে কাটাই 11টা। ইভানের কেবিনে দরজা মৃদু টোকা পড়ল। ইভান গম্ভীর হওয়ার ভান করে ল্যাপটপে চোখ রাখলো। আসতে পারি মিস্টার ইভান? কাম ইন। দেরি কেন? আপনার সময় জ্ঞান কি 3 বছরে আরও কমে গেছে? নিধি ভেতরে ঢুকলো। আছে হালকা গোলাপি রঙের একটি জর্জেট শাড়ি পরেছে, কপালে ছোট্ট একটা কালো টিপ। তাকে দেখে মনে হচ্ছে না এমের গতকাল এত বড় ট্রামার মধ্যে দিয়ে গেছে। নিধি ইভানের সামনে গিয়ে ফাইলটা টেবিলের উপর রাখলো। জ্যাম ছিল ইভান, আর তাছাড়া আমি তো এখন আপনার অফিসের এমপ্লয়ি নই, আমি ক্লায়েন্ট। একটু দেরি তো হতেই পারে। ইভান এবার ল্যাপটপ সরিয়ে নিধির দিকে সরাসরি তাকালো। ক্লায়েন্ট হতে পারেন, কিন্তু আমার হবুও তো বটেই। আর আমার রাজত্বে আমার হুকুমই শেষ কথা। বসুন। নিধি চেয়ারে বসতে যাবে অমনি ইভান এসে কেবিনের দরজাটা লক করে দিল। নিধি একটু হকচকিয়ে গেল। ইভান, দরজা লক করলে কেন? কেউ দেখে ফেলতে পারে। কেউ দেখলে কি ভাববে? কি ভাববে? ভাববে ইভান তার জুনিয়র আমলের সেই রাগী ম্যামের কাছ থেকে বকেয়া পাওনা আদায় করছে। ইভান নিধির চেয়ারে 2 হাতলে নিজের হাত রেখে ঝুঁকে দাঁড়ালো। নিধি পেছনে হেলান দিয়ে বসে ইভানের চোখের দিকে তাকিয়ে রইল। ইভানের চোখের মনিতে আজ কোনো ঘৃণা নেই, আছে এক সমুদ্র মুগ্ধতা। ম্যাম, আপনি কি জানেন 3 বছর আগে যখন আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন তখন আমার গালের চেয়েও বেশি লেগেছিল আমার কলিজায়। আজ সেই গালের ঋণ শোধ করার দিন। ইভান ছাড়ো না, অফিস এটা, কেউ এসে পড়বে। কেউ আসবে না। ইন্টারকমে বলে দিয়েছি যেন 1 ঘন্টার মধ্যে কেউ নক না করে। এখন বলুন ম্যাম, শাস্তি কি দেব? আপনাকে দিয়ে কি 100 বার আই লাভ ইউ লেখাবো? ইভান, তুমি সত্যি খুব দুষ্টু হয়ে গেছো। 3 বছর আগে তো আমার সামনে কথাই বলতে পারতে না। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ম্যাম। তখন আপনি ছিলেন আমার শিক্ষিকা, আর আজ আপনি আমার হবু জীবন সঙ্গিনী। শিক্ষিকাকে ভয় পেতাম, কিন্তু বউকে তো ভালোবাসা যায়। ইভান নিধির খুব কাছে মুখ নিয়ে গেল। নিধি চোখ বন্ধ করে ফেলল। ইভান নিধির কানে ফিস ফিস করে বলল, আপনার পারফিউমের ঘ্রাণটা এখনো সে আগের মতোই পাগল করা। এই ঘ্রাণটাই আমাকে 3 বছর বেঁচে থাকার শক্তি দিয়েছে। নিধি ইভানের কোটের কলারটা টেনে ধরল। সেও আর নিজেকে সামলে রাখতে পারল না। ইভান, আমি সত্যিই খুব ভাগ্যবতী। 3 বছর আগের সেই ভুলের পর তুমি আমাকে আবার সুযোগ দেবে আমি ভাবিনি। ইভান নিধির একটা হাত নিজের হাতের মুঠোই নাই। সুযোগ আমি দেইনি নিধি, সুযোগ আমাদের ভালোবাসা কেড়ে নিয়েছে। ইভান টেবিল থেকে একটা ছোট্ট লাল গোলাপ বের করে নিধির চুলের ভাঁজে গুজে দিল। নিধি অবাক হয়ে তাকালো। এটা সকালে আসার পথে কিনেছিলাম, আপনার শাড়ির সাথে দারুণ মানিয়েছে। ধন্যবাদ, কিন্তু এখন কাজে মন দাও। প্রজেক্টের এই পেপারগুলো সই করো। সই করব, তবে একটা শর্তে। লাঞ্চটা আজ আমার সাথে আমার কেবিনেই করতে হবে। বাসা থেকে আম্মু আপনার প্রিয় ইলিশ মাছ রান্না করে পাঠাচ্ছেন। আন্টি পাঠাচ্ছেন? তার মানে উনি আমাকে মেনে নিয়েছেন? হ্যাঁ, আম্মু সব বুঝতে পেরেছেন। উনি আজ সকালেই বলছিলেন। আমার অবাধ্য ছেলেটাকে যদি কেউ সামলাতে পারে তবে সেটা নিধি পারবে। নিধি হাসলো। সেই হাসিটার জন্য ইভান 3 বছর অপেক্ষা করেছে। অফিসে সেই গম্ভীর কেবিনটা আজ যেন এক টুকরো সুখের নীড় হয়ে উঠেছে। ইভান আবার নিজের চেয়ারে কি বসলো, তবে তার চোখ এখনো নিধির দিকেই। ম্যাম, এভাবে তাকিয়ে থাকবেন না, তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। আমি তো আমার ফাইল দেখছি ইভান, তুমি কাজে মন দাও। ইভান মুচকি হাসলো। সে জানে এই মিষ্টি দুষ্টুমি আর ভালোবাসার খুনসুটি এখন থেকে তাদের প্রতিদিনের সঙ্গী হবে। সব বাধা পেরিয়ে, সব রহস্য ভেদ করে আজ তারা একে অপরের আশ্রয়ে নিরাপদ। গতকালের সেই রোমান্টিক মুহূর্তের বেশ কাটতে না কাটতে আজ সকালটা শুরু হলো অন্যভাবে। ইভানের বড় ভাই আবি খুব ব্যস্ত থাকে। আরিয়া আর ভাবি নীলার শপিং এর দায়িত্ব পড়ল ইভানের উপর। আরিয়া অনেকদিন থেকে বায়না ধরছিল সে নতুন জামা কিনবে। ইভান আজ অফিসে না গিয়ে তাদের নিয়ে শহরের সবচেয়ে বড় শপিং মলে এলো। শপিং মলে আরিয়া প্রজাপতির মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। ইভান আর নীলা ওর পেছনে পেছনে ঘুরছে। হুট করেই একটা ঘিয়ে রঙের ফ্রক পছন্দ হলো আরিয়ার। ইভান, ড্রেসটা সুন্দর কিন্তু মাপটা বুঝতে পারছি না। চল ওকে একটু ট্রায়াল দিয়ে দেখি।
হ্যাঁ ভাবি, আপনি আরিয়াকে নিয়ে ট্রায়াল রুমে যান, আমি এখানেই আছি। নীলা আরিয়াকে নিয়ে টয়লেট রুমের ভেতরে ঢুকলেন। ইভান বাইরের সোফায় বসে ফোন দেখছিল। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো নিধি, হাতে শপিং ব্যাগ, পরনে খুব সাধারণ একটা সালোয়ার কামিজ। ইভানকে দেখে নিধি বেশ অবাক হলো। কি ব্যাপার ইভান, তুমি আজ অফিসে যাওনি? এখানে কি করছো? আরে নিধি, তুমি? আমি আসলে এই তো একটু শপিং করতে আসলাম। আরিয়া আর ভাবি সাথে এসেছে। তুমি কেন এসেছো? আমি একটু শপিং করতে এলাম। ভালোই হলো দেখা হয়ে গেল। তারা দুজন হাসি মুখে কথা বলছিল। ঠিক তখনই টয়লেট রুমের দরজা খুলে নীলা আরিয়াকে নিয়ে বেরিয়ে এলো। আরিয়া নতুন ড্রেসটা পরে দেখতে খুব পরীর মতো লাগছে। ইভান, দেখো তো আরিয়াকে কেমন লাগছে, একদম ফিট হয়েছে না? পাপা দেখো তো ড্রেসটা কত সুন্দর, আমি এটা পরেই বাড়ি যাব। আরিয়ার মুখে ওই পাপা ডাকটা নিধির কানে গরম শিশার মতো বিঁধল। নিধি যেন পাথর হয়ে গেল। তার চোখের সামনে পৃথিবীটা দুলতে শুরু করলো। কয়েকদিন আগে ইভান বলেছিল আরিয়া তার ভাতিজি, কিন্তু আজ আরিয়া নিচে তাকে বাবা বলে ডাকছে। তার মানে ইভান তাকে এতদিন মিথ্যা বলেছে। আরিয়া সত্যি ইভানের নিজের সন্তান। নিধি, কি হলো? কিছু বলছো না যে? কিছু না, আমার কাজ শেষ, আমি আসছি। ইভান কিছু বুঝে ওঠার আগে নিধি দূরত্ব পায়ে ভিড়ের মাঝে হারিয়ে গেল। ইভান ভাবলো হয়তো নিধির কোনো তাড়া আছে, তাই সেও আর মাথা ঘামলো না। প্রায় 3 ঘন্টা পর শপিং শেষ করে ইভান আরিয়া আর ভাবিকে নিয়ে গাড়িতে উঠলো। আরিয়া খুব খুশি। সে পিছনে সিটে বসে নীলার সঙ্গে গল্প করছে। গাড়িটা যখন হাইওয়েতে উঠলো তখন হঠাৎ ইভানের ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে দেখলো নিধির বাবার নাম্বার। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ইভান, বাবা তুমি কোথায়? তাড়াতাড়ি সিটি হাসপাতালে এসো। নিধি খুব বড় ভুল করে ফেলেছে বাবা। কি হয়েছে আঙ্কেল? নিধির কি হয়েছে? ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুমের ঔষধ খেয়ে ফেলেছে। ও এখন আইসিইউতে। ডাক্তাররা কিছু বলতে পারছে না। কথাটি শোনা মাত্রই ইভান চলন্ত গাড়িতে এক বিকট শব্দে হার্ট ব্রেক হলো। আরিয়া নীলা ভয়ে চিৎকার করে উঠলো। ইভানের হাত কাঁপছে, সে চোখের সামনে অন্ধকার দেখছে। ইভান, কি হয়েছে? এইভাবে ব্রেক করলে কেন? ভাবি, নিধি হসপিটালে। ও সুইসাইড করার চেষ্টা করেছে। ইভান গাড়িটা ওখানে ঘুরিয়ে নিল। ট্রাফিক আইন ভেঙে ঝড়ের গতিতে সে হাসপাতালের দিকে ছুটলো। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কেন কেন নিধি এমন করলো? সব তো ঠিকই ছিল। হাসপাতালে পৌঁছে ইভান দেখলো নিধির বাবা করিডোরে বসে কাঁদছেন। ইভান দৌড়ে গিয়ে ওনার পাশে বসলো। আঙ্কেল, নিধি এখন কেমন আছে? ও কেন এমন করলো? ও শপিং মল থেকে ফিরে এসে কাঁদতে কাঁদতে নিজের ঘরে ঢুকে গেল। কারোর সাথে কথা বলেনি, শুধু বলেছিল সব কিছুই শেষ। ইভান আমাকে ধোকা দিয়েছে। তারপর আর দরজা খোলেনি। আমরা দরজা ভেঙে দেখি ও অচেতন অবস্থায় পড়ে আছে। ইভান বাবা, তোমরা তো এক হতে চেয়েছিলে, তবে এমন কি হলো? ইভান মাথায় হাত দিয়ে বসে পড়লো। তার মনে পড়লো শপিং মলে সেই দৃশ্য। আরিয়া তাকে পাপা বলে ডেকেছে। নিধি কি তবে ভুল বুঝেছে? নিধি কি ভেবে নিয়েছে আরিয়া সত্যিই তার মেয়ে? ইভানের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। নিধি, তুমি এত বড় ভুল কি করে করলে? আমি তো তোমাকে সব সত্যি বলেছিলাম। আমার একটা কথা শোনার ধৈর্য কি তোমার ছিল না? নিধি কি জমে দুয়ার থেকে ফিরে আসবে? ইভান কি তার ভুল ভাঙাতে পারবে, নাকি এই ভুল বোঝাবুঝি তাদের প্রেমের গল্পে চিরস্থায়ী ট্র্যাজেডি হয়ে থাকবে? হাসপাতালের করিডোর এখন লোকে লোকারণ্য। নিধির অসুস্থতা খবর শুনে ইভানের বাবা, মা এবং বড় ভাই আবিরও চলে এসেছে। সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। আবির সবিকে এক কোণে নিয়ে গিয়ে ইভান আর নিধিকে শুরু থেকে আজ পর্যন্ত সব সম্পর্কের কথা খুলে বলল। নিধির আত্মহত্যার চেষ্টা কারণটা যে এক বিরাট ভুল বোঝাবুঝি, সেটা বুঝতে কারোর বাকি রইল না। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানালেন নিধি এখন বিপদমুক্ত। তাকে কেবিনে শিফট করা হয়েছে। ইভান ধীরে পায়ে নিধির কেবিনে ঢুকলো। নিধি বেশ দুর্বল, হাতে স্যালাইন চলছে। ইভানকে দেখে নিধির চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়লো, কিন্তু সেই জলে এবার অভিমানের চেয়ে রাগ বেশি। তুই এখানে কেন এসেছিস? আমার সামনে থেকে এক্ষুনি যা, তুই একটা প্রতারক। নিধি, অন্তত কথা তো শোনো। আমি কি করেছি সেটা তো বলবে। কি করনি সেটা বলো। ভালোবাসার মিথ্যা অভিনয় করেছিস আমার সাথে। তোর বউ আছে, মেয়ে আছে, সব জেনেও আমি বোকার মতো তোকে বিশ্বাস করেছিলাম। কিভাবে পারলি আমার সাথে এমনটা করতে? ছি। নিধির কথা শেষ হতে না হতেই কেবিনের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ইভানের পরিবারের সবাই হাসতে হাসতে ভেতরে ঢুকলেন। নিধি অবাক হয়ে সবার দিকে তাকাতে লাগলো। সে ভাবছে সে মরণাপন্ন অবস্থা থেকে ফিরল, আর এরা সবাই হাসছে কেন? আপনারা হাসছেন কেন? কি হয়েছে? ইভানের ভাবি নীলা এগিয়ে গেলেন। তিনি নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি করে হাসলেন। শোনো তাহলে নিধি, তুমি নিশ্চয়ই ওই শপিং মলে আমাকে দেখে ইভানের বউ ভেবেছো, তাই না?
আর ওই ছোট্ট আরিয়াকে ইভানের মেয়ে। কিন্তু সত্যিটা হলো আমি ইভানের বড় ভাবি, আর যে মেয়েটা ইভানকে পাপা বলে ডেকেছিল সে আমার মেয়ে, অর্থাৎ ইভানের ভাতিজি। কিন্তু তাহলে ও ইভানকে পাপা বলছিল কেন? ও তো ইভানকে জড়িয়ে ধরে পাপাই বলে ডাকছিল। আসলে আরিয়ার জন্মের পরপরই ওর বাবাকে অফিসের কাজে বিদেশের ব্রাঞ্চ সামলাতে চলে যেতে হয়। টানা প্রায় 3 বছর ও ওখানেই ছিল। আর আরিয়া যখন জন্মায় তার কয়েকদিন পরে ইভান কানাডা থেকে দেশে ফিরে আসে। ছোটবেলা থেকে আরিয়া ওর বাবার জায়গায় ইভানকেই দেখে বড় হয়েছে। ইভানই ওকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো সবই করতো। তাই ও ছোট থেকেই ইভানকে পাপা বলতেই অভ্যস্ত হয়ে গেছে। ওর কাছে পাপা মানে ইভান। সবটা শুনে নিধি যেন বজ্রাহত হলো। নিজের বোকামির জন্য সে কতটা বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল তা ভেবে তার লজ্জা আর আফসোস হতে লাগলো। সে মাথা নিচু করে রইল। তাহলে তোমরা এখন নিজেদের মধ্যে সব মিটমাট করো, আমরা বরং বাইরে গিয়ে তোমাদের বিয়ের প্ল্যানিং করি। আরিয়ার তো একটা মা লাগবে, তাই না? ও তো এমনিতেই ইভানকে পাপা বলে, এবার ও একজন সুন্দর মাম্মাও পেয়ে যাবে। এই চলো চলো সবাই বাইরে চলো, এদের একা থাকতে দাও। সবাই হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। কেবিনে এখন শুধু ইভান আর নিধি। পিনপত নীরবতা। নিধি এখনো ইভানের দিকে তাকাতে পারছে না। ম্যাম, আপনার রাগ কি কমেছে নাকি এখনো এই ছাত্রকে প্রতারক বলবেন? ইভান, আই এম সরি। আমি সত্যি খুব বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে হারানোর ভয়ে পাগল হয়ে গিয়েছিলাম। ম্যাম, আপনি সিনিয়র হতে পারেন কিন্তু বুদ্ধিতে এখনো সেই ছোটই রয়ে গেছেন। আমার জীবনে তুমি ছাড়া অন্য কেউ আসতে পারে এটা তুমি ভাবলে কিভাবে? ইভান নিধির চোখে জল মুছে দিল। নিধি বুঝতে পারলো ভালোবাসা মানে শুধু অধিকার নয়, ভালোবাসা মানে অন্ধবিশ্বাসও। 3 বছর আগের সেই অবিশ্বাসের দেওয়াল আজ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেল। হাসপাতালে ঠিক হয়ে গেল তাদের বিয়ের তারিখ। সব ঝড়ঝাপটা, ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্রের মেঘ কাটিয়ে অবশেষে আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। আজ থেকে 5 দিন আগে হাসপাতালে সেই বিষাদময় পরিবেশ আজ উৎসবে পরিণত হয়েছে। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে, আত্মীয় স্বজনের বাড়ি গম গম করছে। তবে আমাদের নজর এখন অন্যদিকে। দর্শক, কি মনে হচ্ছে আমরা এখন কোথায় আছি? হ্যাঁ, আর কোথাও নয়, আমরা এখন ইভান আর নিধির বাসর ঘরে। সাদা গোলাপ আর রজনীগন্ধার সুবাসে পুরো ঘরটা মোমো করছে। নিধি লাল বেনারসি পরে খাটের মাঝখানে মাথা নিচু করে বসে আছে। ঘোমটার আড়ালে তার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। ইভান ঘরে ঢুকে দরজাটা আলতো করে লাগিয়ে দিল। সে ধীর পায়ে খাটের কাছে এসে নিধির সামনে দাঁড়ালো। কি ব্যাপার ম্যাম, আজ দেখি খুব শান্ত হয়ে বসে আছেন। আপনার সেই ক্লাসের রাগী ভাবটা কোথায় গেল? ইভান, একদম দুষ্টুমি করবে না বলছি। আজ অন্তত আমাকে ম্যাম বলে ডাকবে না। ইভান নিধির খুব কাছে বসে নিধির ঘোমটাটা সরিয়ে দিয়ে বলল, ম্যাম বলবো না তো কি বলবো? এখন থেকে তো আপনি আমার পার্মানেন্ট হোম মিনিস্টার। সারা জীবন শাসনের যে দায়িত্বটা আপনি নিয়েছিলেন আজ থেকে সেটা অফিসিয়াল হয়ে গেল। এবার নিধির চিবুক ধরে মুখটা উপরে তুলল। নিধির চোখের পাতায় এখনো সেই লাজুক মায়া। 3 বছরে অপেক্ষা আজ সার্থকতা পেয়েছে। ইভান, বিশ্বাস করো, আমার এখনো স্বপ্ন মনে হচ্ছে। ওই হসপিটালে থাকাকালীন আমি ভেবেছিলাম তোমাকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। সেই শপিং মলের ভুলটা। নিধির চোখে জল চিকচিক করে উঠল। ইভান নিধির ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিয়ে বলল, আজ কোনো চোখের জল নয়, আর কোনো পুরনো স্মৃতিও নয়। আজ শুধু আমাদের নতুন শুরুর রাত। আচ্ছা নিধি, তুমি কি ভেবেছো আরিয়াকে নিয়ে আমাদের লাইফটা কেমন হবে? আরিয়া তো আমাদের এখনই ছাড়তে চায় না। ও তো আবদার করছে আজ আমাদের সাথেই ঘুমাবে। অনেক কষ্টে নীলা ভাবি ওকে ভুলিয়ে নিজের কাছে নিয়ে গেছেন। ইভান নিধির কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নেয়। যাক, ভাবিকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আজ অন্তত কোনো পাপা ডাক আমাদের ডিস্টার্ব করবে না। আজ শুধু ইভান আর তার ম্যামের সময়। ওরে বাবা, আমার জুনিয়র ছাত্র তো দেখে অনেক রোমান্টিক হয়ে গেছে। কানাডা থেকে দেশে এসে এইসবই শিখেছো বুঝি? শুধু রোমান্স নয় ম্যাম, আরও অনেক কিছু শিখেছি। যেমন বউ যদি বেশি রাগ করে তাকে কিভাবে কাবু করতে হয় দেখাবো নাকি ট্রায়াল দিয়ে? ইভান ছাড়ো, কি করছো এটা? এবার নিধির খুব কাছে গিয়ে তার কানের কাছে ফিস ফিস করে বলল, ভালোবাসি নিধি। 3 বছর আগের সেই ছাত্রটিও তোমাকে ভালোবাসতো, আর আজকের এই ইভানও শুধু তোমাকেই চাই। নিধি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ইভানকে শক্ত করে জড়িয়ে ধরল। ইভান নিধির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নিধি ইভানের মাথার পেছনের চুলগুলো খামচে ধরে। সব অভিমান, সব দূরত্ব আজ নিমিষেই বিলীন হয়ে গেল। বাসঘরের মোমবাতির আলোয় দুজনের ছায়া এক হয়ে মিশে গেল। রাত বাড়ে, চাঁদের আলো আরো উজ্জ্বল হয়।
ইভান আর নিধির এই অসমাপ্ত প্রেমের গল্পটি আজ এক পূর্ণাঙ্গ কাব্যে পরিণত হলো। যে ম্যাম একদিন শাসন করে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন, আজ সেই ম্যামই ভালোবেসে ইভানের হৃদয়ে চিরস্থায়ী আসন পেতে নিলেন। ভালোবাসা থাকলে দূরত্ব থাকলেও কাছে আসা যায়, আর বিশ্বাস থাকলে সব পার সমান ভুলও টপকানো যায়। ইভান আর নিধির জীবন এখন থেকে হাসি কান্না আর দুষ্টামির মধ্য দিয়ে এভাবেই কাটবে। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।